আসসালামু আলাইকুম। ইংলিশ ভার্সন ক্লাস 5 এর ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের সায়েন্স বই থেকে চ্যাপ্টার 2 খুব ভালোভাবে শিখে নিব। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো হোম টিউটরের প্রয়োজন পড়বে না। এই একটি ভিডিওতেই আমরা সবকিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারে যতগুলো ফিল ইন দ্য গ্যাপস এবং কোশ্চেন আছে সবকিছুই আমি সমাধান করে দিব এবং তোমরা কিভাবে সেগুলো সমাধান করবে তা আমি তোমাদের দেখিয়ে দিব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স অফ লিভিং অর্গানিজমস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ লিভিং অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্টের পারস্পরিক নির্ভরশীলতা। We have already learned that the components of the environment can be divided into two categories, living organisms and non-living components, অর্থাৎ আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লিভিং অর্গানিজমস আর একটি হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। সো লিভিং অর্গানিজমসকে বলা হয় হচ্ছে জীব এবং নন লিভিং কম্পোনেন্টসকে বলা হয় হচ্ছে জড়। সো হিউম্যানস, অ্যানিমেলস, বার্ডস, প্ল্যান্টস ইটিসি আর লিভিং অর্গানিজমস। সয়েল, ওয়াটার, এয়ার, সান, ভেহিকলস, চেয়ার্স, টেবিলস, টয়স ইটিসি আর নন লিভিং কম্পোনেন্টস। মানুষ, পশু পাখি, গাছপালা এগুলো হচ্ছে লিভিং অর্গানিজমস এবং মাটি, পানি, বাতাস, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা এগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। অ্যামং দিস soil, water, air and sun are the basic non-living components of the environment. এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক নন লিভিং কম্পোনেন্টস। লিভিং অর্গানিজমস অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস আর ইন্টারকানেক্টেড, অর্থাৎ লিভিং অর্গানিজমস অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি আরেকটু সহজ করে বলি, যেমন যে সকল জিনিসের লাইফ রয়েছে বা জীবন আছে সেগুলোকে বলা হয় হচ্ছে লিভিং অর্গানিজমস এবং যে সকল জিনিসের কোনো জীবন নেই সেগুলোকে বলা হয় হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। যদি আমরা কিছু এক্সাম্পল দিই, যেমন মানুষ, পশু পাখি, গাছপালা এগুলোর কিন্তু জীবন রয়েছে, তাই এগুলোকে বলা হয় হচ্ছে লিভিং অর্গানিজমস। এবং আমি যদি বলি চেয়ার, টেবিল, গাড়ি, ফ্যান এগুলোর কিন্তু কোনো জীবন নেই, অর্থাৎ এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্স অফ লিভিং অর্গানিজমস অন নন লিভিং কম্পোনেন্টস, মানে নন লিভিং কম্পোনেন্টস এর উপর লিভিং অর্গানিজমসদের নির্ভরশীলতা। আওয়ার এনভায়রনমেন্ট কনসিস্ট অফ লিভিং অর্গানিজমস অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস। আমাদের এনভায়রনমেন্ট লিভিং অর্গানিজমস অ্যান্ড নন লিভিং কম্পোনেন্ট দিয়ে গঠিত। In the environment, by non-living components, we mean soil, water, air, and so on. এনভায়রনমেন্টের নন লিভিং কম্পোনেন্টস বলতে আমরা বুঝি মাটি, পানি, বাতাস ইত্যাদি। Every living organisms depend on these non-living components in some way or other to survive. বেঁচে থাকার জন্য লিভিং অর্গানিজমস গুলো কোনো না কোনো নন লিভিং কম্পোনেন্টস এর উপর নির্ভর করে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, হাউ আর লিভিং অর্গানিজমস ডিপেন্ড অন নন লিভিং কম্পোনেন্টস। লিভিং অর্গানিজমস কিভাবে নন লিভিং কম্পোনেন্টস এর উপর নির্ভর করে থাকে। এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি হচ্ছে ইনভেস্টিগেট দ্য ডিপেন্ডেন্স অফ লিভিং অর্গানিজমস অন নন লিভিং কম্পোনেন্টস, অর্থাৎ নন লিভিং কম্পোনেন্টস এর উপর লিভিং অর্গানিজমসদের ডিপেন্ডেন্সি খুঁজে বের করতে হবে। তারপর এখানে বলা হয়েছে হোয়াট টু ডু, মানে হচ্ছে আমাদের যা যা করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে দ্য নেমস অফ নন লিভিং থিংস ইন দ্য এনভায়রনমেন্ট দ্যাট উই ডিপেন্ড অন ফর সার্ভাইভাল আর ইন দ্য টেবিল বিলো, অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য এনভায়রনমেন্টের যে সকল নন লিভিং কম্পোনেন্টস এর উপর নির্ভর করে থাকি তাদের নাম নিচে টেবিলটিতে দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, লেট আস ফাইন্ড আউট হোয়াট দিস নন লিভিং কম্পোনেন্টস আর ইউজড ফর এন্ড ফিল ইন দ্য টেবিল বিলো। এই নন লিভিং কম্পোনেন্টস গুলো আসলে কি কাজে ব্যবহৃত হয় এগুলো খুঁজে বের করে নিচের টেবিলে ফিল আপ করতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য ইউজ অফ নন লিভিং কম্পোনেন্টস হ্যাজ বিন প্রোভাইডেড। উদাহরণ হিসেবে তারা কিন্তু আগেই একটি ফিল আপ করে দিয়েছে যে আমরা আসলে এটা কিভাবে ফিল আপ করবো। তো এখানে দেওয়া আছে হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস, এগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। আর এখানে দেওয়া আছে হচ্ছে হাউ দে আর ইউজড, অর্থাৎ নন লিভিং কম্পোনেন্টস গুলোর নাম হচ্ছে এখানে দেওয়া আছে এবং এগুলো আসলে কিভাবে কাজ করে সেগুলো হচ্ছে আমাদের এই ছকগুলোতে লিখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ওয়াটারটা ফিল আপ করে রাখা হয়েছে, অর্থাৎ পানি আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। পানি হচ্ছে আমরা পান করি, এটা দিয়ে আমরা গোসল করি, এটা হচ্ছে এগ্রিকালচার মানে হচ্ছে চাষাবাদে ব্যবহার করি, আবার এটা কিন্তু আমরা বিভিন্ন শিল্প কাজে ব্যবহার করে থাকি। তারপর এখানে আমাদের কিছু কিছু ফিল আপ করতে হবে, যেমন এয়ার, সান, সয়েল এগুলো আসলে কি কি কাজে ব্যবহার হয় সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু অলরেডি এগুলো ফিল আপ করে রেখেছি। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবকিছু ফিল আপ করে রাখা আছে। যেমন এয়ার, এয়ার আসলে আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। এয়ার হচ্ছে আমাদের ব্রিথিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয়ে থাকে। সো অক্সিজেন ফর অ্যানিমেল, কার্বন ডাইঅক্সাইড ফর প্ল্যান্টস, অর্থাৎ আমরা যারা প্রাণী রয়েছি মানে বা অ্যানিমেল যে কোনো প্রাণী, পশু পাখি, আমরা কি করি, আমরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে থাকি, আবার আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এদিকে কি করে প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদরা কি করে, উদ্ভিদ বা গাছপালা কি করে, সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
তারা কিন্তু আবার অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে। সো এয়ার আসলে আমাদের ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয়ে থাকে। তারপর আছে হচ্ছে সান। সান আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে? ইট প্রোভাইডস হিট অ্যান্ড লাইট হুইচ প্ল্যান্টস ইউজ টু মেক দেয়ার ওন ফুড থ্রু ফটোসিনথেসিস। এটি তাপ ও আলো সরবরাহ করে থাকে, যা ব্যবহার করে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি করে থাকে। সো ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে। সো ফটোসিনথেসিস কি, এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত জানবো। তারপর আছে হচ্ছে সয়েল। সয়েলটা আসলে আমাদের কি কি কাজে আসে? সয়েল মানে হচ্ছে মাটি, আমরা সবাই জানি। সয়েল ইজ হোয়ার উই গ্রো আওয়ার ফুড, বিল্ড আওয়ার হোমস অ্যান্ড হোয়ার লিটল বাগস অ্যান্ড ওর্মস লিভ। অর্থাৎ মাটি হলো সেই জায়গা যেখানে আমাদের খাদ্য উৎপাদন করি, আমরা ঘরবাড়ি তৈরি করি এবং যেখানে ছোট ছোট পোকামাকড় ও কৃমি বসবাস করে থাকে। আশা করছি তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে গেছো যে লিভিং অর্গানিজমস কিভাবে নন লিভিং কম্পোনেন্টস এর উপর ডিপেন্ডেন্ট। তারপর আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় আছে হচ্ছে লেট আস ডিসকাস দ্য ইনফরমেশন রিটেন ইন দ্য টেবিল উইথ ক্লাসমেটস অ্যান্ড নোট নিউ ইনসাইটস ইফ এনি সিক দ্য টিচার্স অ্যাসিস্ট্যান্ট। মানে হচ্ছে প্রিভিয়াস পেজে আমরা টেবিলে যা যা লিখেছি সেগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাসমেটদের সাথে আলোচনা করব, এবং আমরা যদি নতুন কোনো কনসেপ্ট কিংবা নতুন কোনো আইডিয়া পেয়ে থাকি তাহলে সেগুলোও কিন্তু আমরা সেই টেবিলটিতে লিখব, এবং এই সময় আমরা আমাদের টিচারদের হেল্প নিব আর কি। যাই হোক, তারপরে আছে হচ্ছে সামারি। তো আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটার একটা সামারি এখানে দেওয়া আছে। সামারি হচ্ছে উই আর অলওয়েজ ডিপেন্ডেন্ট অন নন লিভিং কম্পোনেন্টস। আমরা সব সময়ই কোনো না কোনো নন লিভিং কম্পোনেন্টস এর উপর ডিপেন্ড করে থাকি। এয়ার ইজ এসেনশিয়াল ফর রেসপাইরেশন। অর্থাৎ এয়ার হচ্ছে আমাদের রেসপাইরেশন, রেসপাইরেশন মানে হচ্ছে শ্বাসকার্য, অর্থাৎ এয়ার হচ্ছে আমাদের শ্বাসকার্য চালানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লাইফ ইজ ইম্পসিবল উইথাউট ওয়াটার। পানি ছাড়া জীবন অসম্ভব। উই অবটেইন ফুড ক্রপস ফ্রম দ্য সয়েল। আমরা মাটি থেকে খাদ্যশস্য পেয়ে থাকি। সো ফুড ক্রপস মানে হচ্ছে খাদ্যশস্য। অ্যাডিশনালি উই ইউজ নন লিভিং কম্পোনেন্টস টু মেক হাউসেস, ফার্নিচার, ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট এমং আদার থিংস। আমরা আমাদের বাড়ি বানানোর জন্য, ফার্নিচার বানানোর জন্য, ক্লথ কিংবা বিভিন্ন ধরনের মেশিনপত্র বানানোর জন্য কিন্তু নন লিভিং কম্পোনেন্ট ব্যবহার করে থাকি। Thus, we constantly rely on non-living components for various purposes. তারপর আছে হচ্ছে humans depend on non-living components for survival, reproduction and thriving in nature. মানুষ বেঁচে থাকার জন্য, রিপ্রোডাকশনের জন্য, রিপ্রোডাকশন মানে কিন্তু বংশবৃদ্ধি, অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য, বংশবৃদ্ধির জন্য এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য নানাভাবে কিন্তু নন লিভিং কম্পোনেন্টস এর উপর ডিপেন্ডেন্ট। তারপর আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেওয়া আছে এবং এখানে লেখা আছে হচ্ছে লেট আস লার্ন মোর অ্যাবাউট ডিপেন্ডেন্স অফ লিভিং অর্গানিজমস অন নন লিভিং কম্পোনেন্টস। নন লিভিং কম্পোনেন্টস এর উপর লিভিং অর্গানিজমসদের ডিপেন্ডেন্সি সম্পর্কে আরো কিছু জানি। এখানে ছবিটি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। এখানে একজন লোক নৌকা চালাচ্ছে, নদীতে নৌকা চালাচ্ছে, নদী এঁকে বেঁকে আসছে। এখানে কিছু গাছপালা আছে, এখানে গাড়ি চলছে, এখানে ফ্যাক্টরি রয়েছে, এই যে সূর্য আছে, আকাশে বিমান চলে যাচ্ছে, মেঘ আছে, পাহাড় পর্বত আছে, ঠিক আছে, ঘর বাড়ি আছে। নিচে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ডিপেন্ডেন্স অফ অ্যানিমেলস, অর্থাৎ নন লিভিং কম্পোনেন্টস এর উপর অ্যানিমেলদের নির্ভরশীলতা। লাইক হিউম্যানস, অল আদার অ্যানিমেলস ডিপেন্ড অন নন লিভিং কম্পোনেন্টস সাচ অ্যাজ এয়ার, সয়েল, ওয়াটার ইটিসি ফর সার্ভাইভাল। মানুষের মতো কিন্তু অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি নন লিভিং কম্পোনেন্টস এর উপর নির্ভর করে থাকে। সয়েল অ্যান্ড ওয়াটার সার্ভ অ্যাজ হ্যাবিটেট ফর মেনি অ্যানিমেলস। মাটি এবং পানি কিন্তু অনেক প্রাণীর হ্যাবিটেট। আমরা কিন্তু প্রিভিয়াস চ্যাপ্টারে পড়েছিলাম টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট এবং অ্যাকোয়াটিক হ্যাবিটেট সম্পর্কে, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে কোন কোন অ্যানিমেল এবং প্ল্যান্ট বসবাস করে, আবার অ্যাকোয়াটিক হ্যাবিটেটে কোন কোন অ্যানিমেল এবং প্ল্যান্ট বসবাস করে। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রাণী তাদের বসবাসের জন্য মাটি এবং পানির উপর কিন্তু নির্ভরশীল। তারপর আছে ইনসেক্টস, আর্থওয়ার্মস, র্যাটস অ্যান্ড আদার্স লিভ ইন সয়েল। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি এগুলো কিন্তু মাটির গর্তে কিন্তু বসবাস করে, অর্থাৎ মাটির ভিতরে গিয়ে বসবাস করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ইঁদুর হচ্ছে মাটিতে গর্ত করে মাটির নিচে বাসা বানিয়ে এখানে বসবাস করছে। তারপর বিভিন্ন পোকামাকড়, এই যে ইনসেক্ট, এই যে হচ্ছে আর্থওয়ার্মস, এরা কিন্তু মাটির নিচে গর্ত করে এখানে কিন্তু বসবাস করে, ঠিক আছে। তারপর কি আছে, ওয়াইল ফিশ, ক্রোকোডাইলস এন্ড টার্টলস লিভ ইন ওয়াটার। অন্যদিকে মাছ, কুমির এবং কচ্ছপ কিন্তু পানিতে বসবাস করে। অ্যানিমেলস ইউজ অক্সিজেন ফ্রম দ্য এয়ার ফর রেসপাইরেশন। বায়ুতে যে অক্সিজেন রয়েছে তা দিয়ে কিন্তু অ্যানিমেলরা তাদের রেসপাইরেশন মানে হচ্ছে শ্বাসকার্য চালায়। আমরা আমাদের নিঃশ্বাস কিভাবে নিই? আমরা কিন্তু বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। এই যে আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিই তখন কিন্তু বাতাস থেকে অক্সিজেন কিন্তু আমাদের ফুসফুসে প্রবেশ করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের শ্বাসকার্য আমরা চালাই।
ঠিক তেমনি প্রতিটি প্রাণী কিন্তু বাতাস থেকে অক্সিজেন নিয়ে তাদের শ্বাসকার্য চালিয়ে থাকে। তারপর আমরা একটু দেখি পরের পৃষ্ঠায় কি আছে। ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস, অর্থাৎ নন লিভিং কম্পোনেন্টস এর উপর প্ল্যান্টসদের নির্ভরশীলতা। লাইক অ্যানিমেলস, প্ল্যান্টস অলসো রিলাই অন নন লিভিং কম্পোনেন্টস টু সার্ভাইভ। অ্যানিমালসদের মতো প্ল্যান্টসও কিন্তু নন লিভিং কম্পোনেন্টস এর উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। প্ল্যান্টস নিড অক্সিজেন ফ্রম দ্য এয়ার ফর রেসপাইরেশন, জাস্ট লাইক অ্যানিমালস ডু। অ্যানিমালসদের মতো প্ল্যান্টসেরও কিন্তু রেসপাইরেশনের জন্য বাতাসের অক্সিজেন প্রয়োজন হয়। ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, প্ল্যান্টস ইউজ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার টু প্রডিউস দেয়ার ওন ফুড থ্রু ফটোসিনথেসিস। প্ল্যান্টস সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করে থাকে। মোস্ট গ্রিন প্ল্যান্টস কন্টেইন 70 to 90% ওয়াটার ইন দেয়ার বডি। অধিকাংশ সবুজ প্ল্যান্টসদের দেহে 70 থেকে 90% পানি থাকে। নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল আর ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান্টস থ্রু ওয়াটার। মাটিতে প্ল্যান্টসদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা কিন্তু পানির মাধ্যমেই উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায়। দ্য হ্যাবিটেট অফ প্ল্যান্টস লাইক ওয়াটার লিলিজ, ওয়াটার হায়াসিন্থ, ডাকউইডস ইটিসি ইজ ওয়াটার। শাপলা, কচুরিপানা, ডাকউইডস এগুলোর হ্যাবিটেট হলো ওয়াটার। আমরা কিন্তু প্রিভিয়াস চ্যাপ্টারেও পড়েছিলাম যে শাপলা, কচুরিপানা, টোপপানা, মানে টোপপানা হচ্ছে ডাকউইডস, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অর্থাৎ এরা হচ্ছে পানিতে জন্মায় এবং পানিতেই কিন্তু বড় হয়। তারপরে আছে ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। ইন নেচার মানে প্ল্যান্টস এবং অ্যানিমেলসদের একে অপরের উপর নির্ভরশীলতা। ইন নেচার, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ডিপেন্ড অন ইচ আদার ফর সার্ভাইভাল। প্রকৃতিতে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। দিস ইন্টারডিপেন্ডেন্স মেইনটেইনস দ্য ব্যালেন্স অ্যান্ড বিউটি অফ নেচার। তাদের এই একে অপরের উপর নির্ভরশীলতাই প্রকৃতির ভারসাম্য এবং সৌন্দর্য রক্ষা করে। তারপর এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে গরু ঘাস খাচ্ছে, ছাগল ঘাস খাচ্ছে, পাখিরা গাছের মধ্যে বাসা বেঁধেছে, তারপর বানর গাছে বসে আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি গরু গরু কিন্তু ঘাস, ঘাস কিন্তু প্ল্যান্টস, প্ল্যান্টস এর মধ্যে আছে হচ্ছে গাছপালা, ঘাস, সবকিছু কিন্তু এক একটা প্ল্যান্টস বা উদ্ভিদ, ঠিক আছে। সো পাখিরা হচ্ছে গাছের ফল খায়, বানর কলা খায়। সো আমরা খাবারের জন্য মানে বিভিন্ন অ্যানিমেল খাবারের জন্য কিংবা বসবাসের জন্য কিন্তু প্ল্যান্টস এর উপর নির্ভরশীল, ঠিক আছে। সো এটাই এখানে বলা হয়েছে যে ডিপেন্ডেন্স অফ অ্যানিমেলস অন প্ল্যান্টস। সো এই ছবিটার মাধ্যমে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে আসলে অ্যানিমেলরা কিভাবে প্ল্যান্টসদের উপর নির্ভরশীল। তারপর এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে হাউ আর প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন্টারডিপেন্ডেন্ট। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে। অ্যাক্টিভিটিটা হচ্ছে ইনভেস্টিগেট দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। সো হোয়াট টু ডু, লেট আস কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার অ্যাবভ। সো উপরের এই ছবিটাকে ভালোভাবে লক্ষ্য করতে বলেছে। তারপর বলেছে ইন দ্য টেবিল বিলো write your observation about how plants depend on animals and how animals depend on plants। অর্থাৎ পরের পেজে যে এখানে এখানে দুটি টেবিল দেওয়া আছে, এই টেবিলটিতে আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে যে প্ল্যান্টসরা কিভাবে অ্যানিমালসদের উপর নির্ভরশীল, আবার অ্যানিমালসরা কিভাবে প্ল্যান্টসদের উপর নির্ভরশীল। সো এই ছকটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু অলরেডি এই ছকটা ফিল আপ করে রেখেছি। এই যে এখানে হচ্ছে আমি ছকটা ফিল আপ করে রেখেছি বইয়ের মতো, মানে বইয়ে যেরকম ছিল। বইয়ে প্রথমে দেওয়া ছিল হচ্ছে ডিপেন্ডেন্স অফ অ্যানিমালস অন প্ল্যান্টস। সো এটা হচ্ছে এখানে লিখতে হবে। আর এখানে দেওয়া আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অন অ্যানিমালস, এটা কিন্তু এখানে লিখতে হবে। সো আমি কিন্তু যে তোমাদের এটা সলভ করে রেখেছি এখানে কিন্তু ঠিক সেইভাবে লিখে রেখেছি। প্রথমে ছিল হচ্ছে ডিপেন্ডেন্স অফ অ্যানিমালস অন প্ল্যান্টস। সো এটার অ্যান্সার হচ্ছে আমি ফার্স্টে একটা হেডলাইন দিয়েছি, নাম হচ্ছে হাউ অ্যানিমালস নিড প্ল্যান্টস। সো ডিপেন্ডেন্স অফ অ্যানিমালস অন প্ল্যান্টস মানে হচ্ছে অ্যানিমেলরা কিভাবে প্ল্যান্টসদের উপর নির্ভরশীল। সো এটার অ্যান্সার হচ্ছে অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান টু, মানে হিউম্যানও তো আসলে অ্যানিমালসদের মতোই, তাই না, যে অ্যানিমেলরাও খাবার খায়, আমরা মানুষ যারা আমরাও খাবার খাই, সো আমরাও বসবাস করি, তাই আর কি এখানে এটা মেনশন করে দিয়েছি। সো অ্যানিমেলস নিড প্ল্যান্টস ফর অলমোস্ট এভরিথিং। অ্যানিমালসদের কিন্তু প্রায় সব কিছুতেই প্ল্যান্টসের প্রয়োজন পড়ে। ইয়াম্মি ফুড। সো তোমাদের কিন্তু ইয়ামি দিতে হবে না, এটা জাস্ট আমি মজা করে দিয়েছি। তোমরা শুধু ফুড লিখবে যে আসলে অ্যানিমেলরা কিভাবে প্ল্যান্টদের থেকে খাবার পেয়ে থাকে। সো এভরি বিট অফ ফুড স্টার্টস উইথ এ প্ল্যান্ট। সো প্রত্যেকটা খাবারে কিন্তু কোনো না কোনো উদ্ভিদ থেকে আসে। Whether it's a crunchy apple, a carrot, or the grass a cow eats to make milk, plants give us energy. এটা আপেল কিংবা গাজর হোক অথবা ঘাস যেটা গরু খেয়ে দুধ তৈরি করে, অলমোস্ট সবকিছু কিন্তু প্ল্যান্টস থেকে আসে। সো প্ল্যান্ট গিভ আস এনার্জি, প্ল্যান্টস কিন্তু আমাদের শক্তির যোগান দিয়ে থাকে।
তারপর আছে হচ্ছে ফ্রেশ এয়ার। আমরা কিন্তু গাছ থেকে বা গাছ বা প্ল্যান্টসদের থেকে কিন্তু ফ্রেশ এয়ার পেয়ে থাকি। কিভাবে? হোয়েন ইউ টেক এ ডিপ ব্রেথ ইউ আর ব্রিথিং ইন অক্সিজেন। প্ল্যান্টস মেক দিস অক্সিজেন ফর আস হোয়াইল দে সোক আপ দ্য সান। যখন আমরা গভীর শ্বাস নেই তখন কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি, আর গাছপালা কিন্তু সূর্যের আলো শোষণের মাধ্যমে আমাদের জন্য এই অক্সিজেন তৈরি করে থাকে। কজি হোমস, আরামদায়ক বাড়ি। আমাদের এই কজি হোম খাতায় লিখতে হবে না বা বইতে লেখা লাগবে না, তোমরা শুধু হোম লিখলেই হবে। ঠিক আছে? সো থিঙ্ক অফ এ বার্ডস নেস্ট ইন এ ট্রি অর এ স্কুইরেল হাইডিং ইন এ হলো লগ। পাখিরা কিন্তু গাছে বাসা বেঁধে বসবাস করে, আবার কাঠবিড়ালি কিন্তু গাছের যে হলো পার্ট মানে ফাঁপা যে জায়গাগুলো থাকে সেখানে কিন্তু লুকিয়ে থাকে। প্ল্যান্টস প্রোভাইড সেফ বেডরুম ফর মেনি অ্যানিমালস। প্ল্যান্টস কিন্তু অনেক অ্যানিমেলদের সেফ হ্যাবিটেট হিসেবে কাজ করে থাকে। তারপর আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অন অ্যানিমেলস, অর্থাৎ প্ল্যান্টসের অ্যানিমেলদের উপর নির্ভরশীলতা। হাউ প্ল্যান্টস নিড অ্যানিমেলস। Plants are amazing at making their own food, but they still need a help from their animal friends to grow and have babies. বা বেবিজ মানে হচ্ছে সিডস, ঠিক আছে? সিডসটাকে মজা করে এখানে বেবিজ লেখা হয়েছে। সো প্ল্যান্টসরা নিজেদের খাদ্য নিজেরা তৈরিতে অত্যন্ত পারদর্শী, কিন্তু এদের বড় হওয়ার জন্য এবং এদের বীজ জন্মানোর জন্য কিন্তু অ্যানিমেলদের উপর নির্ভর করতে হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি স্পেশাল এয়ার। এখানে স্পেশাল দিতে হবে না, শুধু এয়ার দিবে তোমরা, ঠিক আছে? প্ল্যান্টস ব্রিথ ইন দ্য এয়ার দ্যাট উই ব্রিথ আউট। অর্থাৎ আমরা যেই বাতাস ত্যাগ করি প্ল্যান্টসরা সেই বাতাস কিন্তু গ্রহণ করে। ইট ইজ কল্ড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দে ইউজ ইট টু কুক আপ দেয়ার ফুড। অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস নেই বা শ্বাস প্রশ্বাস চালাই তখন হচ্ছে আমরা অক্সিজেন গ্রহণ করি, এবং আমরা যখন নিঃশ্বাসটা ছাড়ি তখন কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। প্ল্যান্টসরা কিন্তু আমাদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা কিন্তু আবার অক্সিজেন সরবরাহ করে আমাদের এনভায়রনমেন্টে। সো আমরা আবার সেখান থেকে অক্সিজেন গ্রহণ করি, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। সো এইভাবে করে কিন্তু একটা সাইকেল চলতে থাকে। সো প্ল্যান্টসরা কিন্তু নিজেদের শ্বাস প্রশ্বাস বা রেসপাইরেশনের জন্য কিন্তু অ্যানিমেলদের উপর নির্ভরশীল। অর্থাৎ পৃথিবীর যত অ্যানিমেল দেখছো সব অ্যানিমেলই হচ্ছে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর প্ল্যান্টসরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। প্ল্যান্টসরা ব্রিথিং এর জন্য কিন্তু সম্পূর্ণভাবে অ্যানিমেলদের উপর নির্ভরশীল। তারপর বলা হয়েছে দ্য ফ্লাওয়ার এক্সপ্রেস। Bees, butterflies, and birds fly from flower to flower. They carry a special powder called pollen that helps the plant make new seeds. মৌমাছি, প্রজাপতি এবং পাখিরা যখন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায় তখন কিন্তু তারা পোলেন নামক এক ধরনের পদার্থ বহন করে, যেটা গাছকে নতুন বীজ তৈরি করতে কিন্তু সাহায্য করে থাকে। তারপর আছে হচ্ছে প্ল্যান্টিং সিডস। প্ল্যান্টিং সিডস মানে হচ্ছে বীজ রোপণ, মানে বীজ লাগানো, ঠিক আছে? হ্যাভ ইউ এভার সিন এ বার্ড ড্রপ এ বেরি or a squirrel bury an acorn? They are helping the plant move its seeds to a new spot in the dirt so a new plant can grow. Natural vitamins. When animals leave waste behind, it acts like vitamin for the soil, helping plants grow big and strong. অর্থাৎ যখন অ্যানিমেলরা মলত্যাগ করে তখন এটি মাটির জন্য সার হিসেবে কাজ করে, যেটা গাছকে খুব সহজে বড় এবং শক্তিশালী হতে সাহায্য করে। সো আমরা যদি দেখি গরুর গোবর কিন্তু কৃষকেরা মাটিতে দেয়, কারণ হচ্ছে গরুর গোবর এক ধরনের কম্পোস্ট বা সার হিসেবে কাজ করে, যেটা মাটিতে দিলে মাটি আরো উর্বর হয়, তখন সেই মাটিতে আরো বেশি ফসল ফলানো সম্ভব হয়। ঠিক আছে? সো এভাবে কিন্তু অ্যানিমেলদের মল কিন্তু মাটির ভিটামিন বা সার হিসেবে কাজ করে এবং মাটিকে আরো উর্বর করে। উর্বর করলে যেটা হয়, এর ফলে কিন্তু প্ল্যান্টসরা কিন্তু আরো বেশি ভিটামিন মাটি থেকে সংগ্রহ করতে পারে এবং খুব দ্রুত বড় এবং শক্তিশালী হতে পারে। তারপর আমরা আবার একটু বইতে ফিরে যাই। এখানে একটা সামারি দেওয়া আছে। সামারিটা কি? নেইদার প্ল্যান্টস নর অ্যানিমেলস আর সেলফ সাফিসিয়েন্ট টু মিট দেয়ার নিডস ফর সার্ভাইভাল অ্যান্ড লিভিং ইন দ্য এনভায়রনমেন্ট দে ডিপেন্ড অন ইচ আদার। উদ্ভিদ ও প্রাণী কেউই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য কিন্তু তারা একে অপরের উপর নির্ভরশীল। তারপর দেখি কি আছে। লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলসদের একে অপরের উপর নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি। ইন দ্য এনভায়রনমেন্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কমপ্লিমেন্টারি ফর ইচ আদার। এনভায়রনমেন্টে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল একে অপরের পরিপূরক। Plants use the carbon dioxide released by animals during respiration for photosynthesis to produce food.
অ্যানিমেলরা নিজেদের রেসপাইরেশন বা শ্বাসক্রিয়া চালানোর সময় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, প্ল্যান্টসরা কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজেদের খাবার তৈরি করে থাকে। অ্যানিমেলস কনজিউম দিস ফুড টু সার্ভাইভ। অ্যানিমেলরা কিন্তু আবার এই খাবারটাই গ্রহণ করে কিন্তু বেঁচে থাকে। অ্যানিমেলস ইউজ দ্য অক্সিজেন প্রডিউসড বাই প্ল্যান্টস ডিউরিং ফটোসিনথেসিস ফর রেসপাইরেশন। প্ল্যান্টস গুলোতে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেন ক্রিয়েট হয় তা কিন্তু আবার অ্যানিমেলরা নিজেদের রেসপাইরেশন বা নিজেদের শ্বাস গ্রহণের সময় কিন্তু আবার ব্যবহার করে থাকে। তারপর আছে প্ল্যান্টস সার্ভ অ্যাজ হ্যাবিটেট ফর মেনি অ্যানিমেলস। প্ল্যান্টস কিন্তু অনেক অ্যানিমেলদের হ্যাবিটেট। ফর এক্সাম্পল, বার্ডস, মানকিস, বিজ, অ্যান্টস ইটিসি লিভ অন ব্রাঞ্চেস অফ ট্রিজ। যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি কিন্তু বসবাস করে। প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমালস ফর পলিনেশন অ্যান্ড সিড ডিসপার্সাল। প্ল্যান্টসরা কিন্তু পলিনেশন এবং সিড ডিসপার্সালের জন্য অ্যানিমালদের উপর নির্ভরশীল। বিস, বার্ডস, বাটারফ্লাইজ অ্যান্ড আদার অ্যানিমালস কালেক্ট নেক্টার while মুভিং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ট্রান্সফারিং পোলেন অ্যান্ড ফ্যাসিলিটেটিং পলিনেশন। মৌমাছি, পাখি, প্রজাপতি এই ধরনের অনেক অ্যানিমাল কিন্তু ফুলে ফুলে ঘুরে বেড়ায়। তার মধ্যে মৌমাছি কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। এই ধরনের অ্যানিমালদের সাহায্যে কিন্তু একটা ফ্লাওয়ারের পোলেন আর একটা ফ্লাওয়ারে কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। আর এভাবেই কিন্তু পলিনেশন ঘটে থাকে। উইথাউট পলিনেশন রিপ্রোডাকশন ইন মোস্ট প্ল্যান্টস ইজ ইম্পসিবল। পলিনেশন না হলে কিন্তু অধিকাংশ প্ল্যান্টসে তাদের বংশবৃদ্ধি সম্ভব না। বার্ডস ইট ফ্রুটস। When they eat fruits, seeds are dispersed in nature. পাখিরা গাছ থেকে ফল খেয়ে থাকে এবং যখন তারা এই ফল খায় তখন কিন্তু তাদের মাধ্যমে প্রকৃতিতে ফলের কিন্তু যে সিড থাকে এটা কিন্তু ছড়িয়ে পড়ে। যেমন যখন পাখি একটা ফল খেয়ে নিল তখন কিন্তু এই ফলটা খাওয়ার সময় যখন আকাশে উড়ে যায় তখন কিন্তু ফলটা খাওয়া শেষ হলে তারা কিন্তু বীজটা ফেলে দেয় এবং এই বীজটা ঠিক যেখানে পড়ে সেখানে কিন্তু নতুন একটি গাছের চারা কিন্তু এখানে আবার জন্মায়। ঠিক আছে, এইভাবে কিন্তু বার্ডসরা যখন গাছের ফল খায় এদের মাধ্যমে কিন্তু নতুন নতুন গাছের সৃষ্টি হয়ে থাকে। ইন দিস ওয়ে দ্য সিড ডিসপার্সাল প্রসেস টেক প্লেস। সো এইভাবেই কিন্তু সিড ডিসপার্সালের যে প্রসেসটা এটা কিন্তু সংঘটিত হয়ে থাকে। সাম প্ল্যান্ট সিডস ডু নট জার্মিনেট ডিরেক্টলি। কিছু কিছু প্ল্যান্টের সিড কিন্তু সরাসরি জার্মিনেট হয় না। আফটার বিং কনজিউমড বাই বার্ডস অ্যান্ড এক্সক্রেটেড, দিস সিডস রিটার্ন টু দ্য সয়েল। আফটার দ্যাট ইট জার্মিনেটস ইন্টু নিউ প্ল্যান্টস সাচ অ্যাজ বানিয়ান অ্যান্ড ফিগ ট্রিজ। অর্থাৎ আমরা যখন কোনো একটা ফল খাই, খাওয়ার পরে কিন্তু সেই ফলের বীজটা মাটিতে রোপণ করলেই কিন্তু সেখানে একটি নতুন গাছের বা নতুন একটা প্ল্যান্টের সৃষ্টি হয়ে থাকে, তাই না? যেমন আমরা যখন আম খাই, আমের আটি যখন আমরা মাটিতে মানে মাটির নিচে পুঁতে রাখি তখন কিন্তু সেখানে নতুন একটা গাছের সৃষ্টি হয়। তারপর বড়ই গাছ বলো বা বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলোর যে বীজ বা সিড এগুলো যখন আমরা মাটির নিচে রাখি, মাটির নিচে রাখলেই কিন্তু নতুন একটা গাছের সৃষ্টি হয়ে থাকে। কিন্তু পৃথিবীতে কিছু কিছু ভিন্ন ধরনের গাছ রয়েছে বা প্ল্যান্টস রয়েছে যেগুলোর বীজ মাটিতে রাখলে সরাসরি কখনোই সেখানে নতুন গাছ সৃষ্টি হয় না। এইটা একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়। প্রসেসটা কি? সো এই প্রসেসটা হচ্ছে এই ধরনের যে গাছ রয়েছে এই গাছের ফলগুলোকে পাখি খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর পাখির পেটে এই ফলটা হজম হবে এবং হজম হওয়ার পর পাখি যেখানে মল ত্যাগ করবে, পাখিরা কিন্তু আকাশে উড়া অবস্থায় কিন্তু অনেক সময় নিজেদের মল ত্যাগ করে থাকে। সো যখন তারা নিজেদের মল ত্যাগ করবে তখন সেটা মাটির যেইখানটাতে পড়বে সেইখানে গিয়ে কিন্তু নতুন একটা গাছের সৃষ্টি হবে। সো এই ধরনের গাছ কি কি আছে? এই ধরনের দুইটা গাছের উদাহরণ এখানে দেওয়া আছে, এক হচ্ছে বানিয়ান ট্রি, একটা হচ্ছে ফিগ ট্রিজ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তার পরের পৃষ্ঠায় আমরা একটু যাই, এখানে কি আছে? দ্য ডেড বডিজ অফ ডিফারেন্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস গেট ডিকম্পোজড অ্যান্ড টার্ন ইনটু নন লিভিং কম্পোনেন্টস ইন নেচার। যখন কোনো প্ল্যান্টস কিংবা অ্যানিমেল মারা যায় তখন এদের যে ডেড বডি থাকে এটি কিন্তু প্রকৃতিতে পচে গিয়ে তখন কিন্তু নতুন একটি নন লিভিং কম্পোনেন্টসে রূপান্তরিত হয়ে থাকে। গ্রিন প্ল্যান্টস অ্যাবজর্ব দিস অ্যাজ নিউট্রিয়েন্টস। সবুজ যে প্ল্যান্টস গুলো রয়েছে এগুলা কিন্তু আবার এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে থাকে। থ্রো দিস ইন্টারডিপেন্ডেন্স, ডাইনামিজম অ্যান্ড ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট আর মেইনটেইনড। এভাবেই কিন্তু প্ল্যান্টস এবং অ্যানিমেলদের একে অপরের উপর নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশে গতিশীলতা এবং ভারসাম্য কিন্তু বজায় থাকে। সো তোমাদেরকে কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে যখন কোনো একটা অ্যানিমেল মারা যায় তখন তাদের ডেড বডিটা পচে গিয়ে কিন্তু কম্পোস্ট বা একটা সারের পরিণত হয় এবং এই সারের মাধ্যমে কিন্তু মাটি উর্বর হয় এবং তখন এই মাটিতে যে পুষ্টি উপাদানগুলো থাকে এই পুষ্টি উপাদানগুলো কিন্তু গাছ গ্রহণ করে কিন্তু খুব দ্রুত বড় হয় এবং খুবই শক্তিশালী হয়ে থাকে। ঠিক আছে, তারপর নিচে একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমরা একটু লক্ষ্য করি। এখানে কি দেওয়া আছে? এখানে ছবিটার নাম হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। প্ল্যান্টসরা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। এখানে দেখো একটি গরু রয়েছে, এখানে গরুটা কি করছে? গরুটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করছে
এবং এই গাছ কি করছে, গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। সো গরু যখন নিজেদের রেসপাইরেশনের জন্য বা কোনো একটা অ্যানিমাল নিজেদের রেসপাইরেশনের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, ঠিক তখন কিন্তু প্ল্যান্টসরা আবার নিজেদের রেসপাইরেশনের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে, আবার অক্সিজেন কিন্তু রিলিজ করে থাকে। এখানে দেখো একটি গরু মারা গিয়েছে, মারা গিয়ে পচে যাচ্ছে, এবং এইটার যে এর বডিতে যে নিউট্রিয়েন্ট গুলো ছিল এগুলা কিন্তু সারে পরিণত হচ্ছে বা কম্পোস্টে পরিণত হচ্ছে, এবং মাটিতে এই নিউট্রিয়েন্টস গুলা কিন্তু ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এই নিউট্রিয়েন্টস গুলা কিন্তু আবার গাছ তার শিকড়ের মাধ্যমে কিন্তু গ্রহণ করে কিন্তু বড় হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। তো দেখতে পেয়েছো যে কিভাবে অ্যানিমেল এবং প্ল্যান্টস একে অপরের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো নিজেদের রেসপাইরেশনের জন্য কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট, আবার একে অপরের যে ডেড বডি থেকেও কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তারপর দেখা যায় যদি খাবারের জন্য বলি, খাবারের জন্য কিন্তু অ্যানিমেলরা প্ল্যান্টসদের উপর ডিপেন্ডেন্ট, আবার প্ল্যান্টসরা অ্যানিমালসদের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে সেটা? যখন কোনো একটা অ্যানিমেল খাবার খেতে চায় তখন তো সাধারণত আমরা যেই খাবারই খাই না কিন্তু সবকিছুই কিন্তু কোনো না কোনো প্ল্যান্টস থেকে এসেছে। আমরা ভাত বলি, মাছ বলি, না মাছ তো আসলে অন্য খাবার। সো সাধারণত ম্যাক্সিমাম খাবারই কিন্তু গাছ থেকে আসে, যে কোনো না কোনো প্ল্যান্টস থেকে আসে। যেমন গম, রুটি, এই ধরনের সব খাবারই কিন্তু কোনো না কোনো প্ল্যান্টস থেকে এসেছে। আবার আমরা যদি কি বলে কোনো অ্যানিমেলের দিকে থাকে, আচ্ছা আমরা তো অনেক অ্যানিমেল খাই, যেমন গরু খাই আমরা, ছাগলের মাংস খাই। সো এই গরু ছাগল এগুলা কিভাবে বড় হয়েছে, এগুলা কিন্তু আবার কোনো না কোনো প্ল্যান্টস খেয়ে কিন্তু বড় হয়েছে। ঠিক আছে, যে আমরা যদি মাছের কথা বলি, আমরা হয়তো দেখতেছি মাছ তো আসলে গাছ থেকে আসতেছে না বা কোনো প্ল্যান্টস থেকে আসতেছে না, বাট সমুদ্রের বা পানির মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট প্ল্যান্টস থাকে, এগুলো কিন্তু আবার মাছ খেয়ে মাছ কিন্তু বড় হয়, সেই মাছকে কিন্তু আবার আমরা খেয়ে থাকি। সো আলটিমেটলি যত ধরনের খাবার আছে সব খাবার কিন্তু এই প্ল্যান্টস থেকেই আসছে। ঠিক আছে, সো এই দেখো এখানে গরু কিন্তু ঘাস খাচ্ছে, অর্থাৎ কোনো না কোনো প্ল্যান্টস এই খাচ্ছে। আবার গাছ কিভাবে আমাদের মাধ্যমে খাবার পেয়ে থাকে? সো গাছ যখন নিজেদের খাবার তৈরি করে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তারা নিজেদের খাবার তৈরি করে থাকে, এবং এই মুহূর্তে তাদের দরকার হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তারা নিজেদের খাবার তৈরি করে থাকে। সো এইভাবেই হচ্ছে গাছে ফল তৈরি হয়, সেই ফল আবার আমরা খাই। তো সার্বিকভাবে কিন্তু অ্যানিমেল এবং প্ল্যান্টস একে অপরের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তারপর আমরা একটু নিচে গিয়ে দেখি কি আছে এখানে। এখানে বলা হয়েছে ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস। সো প্ল্যান্টস, অ্যানিমেলস এবং মানুষের একে অপরের উপর নির্ভরশীলতা। উই হ্যাভ লার্নড হাউ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ডিপেন্ড অন ইচ আদার। নাও উই উইল এক্সপ্লোর হাউ হিউম্যান ডিপেন্ড অন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এতক্ষণ আমরা জেনেছি কিভাবে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু এখন আমরা জানবো যে মানুষ কিভাবে অ্যানিমেলস এবং প্ল্যান্টস এর উপর নির্ভরশীল। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস ইন্টারডিপেন্ডেন্ট। কিভাবে প্ল্যান্টস, অ্যানিমেলস, হিউম্যান একে অপরের উপর নির্ভরশীল। এতক্ষণ আমরা কি পড়েছিলাম? এতক্ষণ আমরা পড়েছিলাম যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, তখন হিউম্যানের বিষয়টা কিন্তু ইনক্লুড ছিল না। এখন নতুন একটি টপিক এসেছে, হিউম্যান কিভাবে প্ল্যান্টস, অ্যানিমেলস এবং প্ল্যান্টস, অ্যানিমেল কিভাবে হিউম্যানের উপর ডিপেন্ডেন্ট, এই বিষয়টা আমরা এখন জানবো। সো এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, বলেছে ইনভেস্টিগেট দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস। প্ল্যান্টস, অ্যানিমেলস এবং হিউম্যানের যে পারস্পরিক নির্ভরশীলতা, এগুলো একটু খুঁজে বের করতে হবে আমাদের। তো এখানে আমাদের কি করতে হবে বলা হয়েছে, fill in the blanks in the concept map below with the interdependence in nature among human, plants and animals. সো পরের পৃষ্ঠায় গেলেই আমরা বিষয়টা বুঝতে পারবো যে পরের পৃষ্ঠায় একটা বক্স দেওয়া আছে যেখানে আমাদের সবকিছু ফিল আপ করতে হবে। সো এই যে পরের পৃষ্ঠায় আমরা চলে আসলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 3টি কলাম রয়েছে এবং কতগুলো রো রয়েছে, 1 2 3 4 5, 5টি রো রয়েছে। এখানে আমাদের কি করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। এখানে বলা হয়েছে ডিপেন্ডেন্স অফ হিউম্যান অন প্ল্যান্টস। এই বক্সগুলোতে আমাদের লিখতে হবে যে মানুষরা কিভাবে প্ল্যান্টসদের উপর নির্ভরশীল, এটা আমাদের আশেপাশের যে অবস্থা এবং আমাদের পরিবেশের মধ্যে আমাদের মানে সোজা কথা আমাদের আমরা ডানে বামে তাকালে যা যা দেখতে পারি এই এক্সপিরিয়েন্স থেকে এগুলো ফিল আপ করতে হবে। তারপর বলেছে ডিপেন্ডেন্স অফ হিউম্যান অন অ্যানিমেলস। এখানে আমাদের ফিল আপ করতে হবে যে মানুষরা আসলে কিভাবে অ্যানিমেলদের উপর ডিপেন্ডেন্ট। তারপর বলা হয়েছে ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অন হিউম্যান, অর্থাৎ প্ল্যান্টস এবং অ্যানিমেলসরা কিভাবে মানুষদের উপর নির্ভরশীল, এই বিষয়টা কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। আমি জানি যে তোমরা এটা ফিল আপ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারো। সো তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু অলরেডি এগুলো ফিল আপ করে রেখেছি। সো চলো আমরা একটু দেখে নিই এখানে কোন ব্ল্যাঙ্কে কি বসবে। এই যে তোমাদের জন্য কিন্তু আমি এই ফিল ইন দ্য যে বক্সগুলো এগুলো কিন্তু ফিল আপ করে রেখেছি।
সো প্রথম কলামে দেওয়া আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ হিউম্যান অন প্ল্যান্টস, অর্থাৎ মানুষরা কিভাবে প্ল্যান্টসের উপর নির্ভরশীল। প্রথমে আছে হচ্ছে খাবার। সো খাবারের জন্য মানুষরা হচ্ছে প্ল্যান্টসের উপর নির্ভরশীল। কিভাবে? হিউম্যান কনজিউম ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড গ্রেইনস। সো মানুষরা ফ্রুট খায়, ভেজিটেবল খায়, গ্রেইনস, এগুলোর জন্য কিন্তু প্ল্যান্টসদের উপর নির্ভরশীল এবং এগুলো কিন্তু শুধুমাত্র প্ল্যান্টস থেকে আসে। সো আমরা যদি ফল বা ফ্রুট যদি খেতে চাই, এটা কিন্তু কোনো গাছ থেকেই নিতে হবে। সো ভেজিটেবল নিজেই কিন্তু কোনো না কোনো একটা প্ল্যান্টস, ঠিক আছে। তারপর আছে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ আমাদের রেসপাইরেশনের জন্য কিন্তু আমরা প্ল্যান্টস এর উপর কিন্তু নির্ভরশীল। হিউম্যানস ব্রিথ অক্সিজেন প্রডিউসড বাই প্ল্যান্টস, অর্থাৎ মানুষরা কিন্তু যখন রেসপাইরেশন বা ব্রিথ বা শ্বাসকার্য চালায় তখন কিন্তু অক্সিজেন গ্রহণ করে এবং এই অক্সিজেন কিন্তু কোনো না কোনো প্ল্যান্টস এর থেকেই কিন্তু প্রডিউস হয়ে থাকে, কারণ আমরা জানি প্ল্যান্টসরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন কিন্তু রিলিজ করে। পরবর্তীতে আছে হচ্ছে শেল্টার। শেল্টার কিভাবে? হিউম্যানস ইউজ উড ফ্রম ট্রিজ টু বিল্ড হাউসেস, অর্থাৎ মানুষরা কিন্তু নিজেদের বাড়ি বানানোর জন্য কিন্তু গাছের উড বা মানে কাঠ নিয়ে থাকে, ঠিক আছে। গাছ থেকে প্রাপ্ত যে কাঠ, এই কাঠ দিয়ে কিন্তু তারা তাদের বাড়ি বানায় বা মানুষরা তাদের বাড়ি বানিয়ে থাকে, ঠিক আছে। তারপর আছে হচ্ছে ক্লথিং। আমরা কিভাবে কোনো না কোনো প্ল্যান্টস এর মাধ্যমে ক্লথ পেয়ে থাকি, সেটা হচ্ছে কটন অ্যান্ড জুট ফ্রম প্ল্যান্টস আর ইউজড ফর মেকিং ক্লথ, অর্থাৎ আমরা যে তুলা এবং জুট ব্যবহার করি আমাদের জামা কাপড় বানানোর জন্য, এই তুলা এবং কটন কিন্তু কোনো না কোনো প্ল্যান্টস থেকে আসে, অর্থাৎ কটন প্ল্যান্টস থেকে কটন আসে। সো জুট থেকে কিন্তু আমরা জুট পাই এবং এগুলো দিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ক্লথ বানিয়ে থাকি আমরা। তারপর আছে হচ্ছে মেডিসিন। সো মেনি প্ল্যান্টস প্রোভাইড এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস ফর মেডিসিন, অর্থাৎ অনেক ধরনের প্ল্যান্টস আছে যারা হচ্ছে আমাদের এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস প্রোভাইড করে থাকে মেডিসিন বানানোর জন্য, অর্থাৎ মেডিসিন বানানোর জন্য কিন্তু আমাদের কোনো না কোনো প্ল্যান্টস এর উপর নির্ভরশীল হতে হচ্ছে। পরের কলামটিতে আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন অ্যানিমালস, মানুষের অ্যানিমেলদের উপর নির্ভরশীলতা। মানুষরা কিভাবে অ্যানিমেলদের উপর নির্ভরশীল সেটা জানার জন্য আমরা এই কলামটি একটু যদি দেখি, প্রথমে আছে হচ্ছে ফুড। মানুষ খাবারের জন্য অ্যানিমেলদের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? হিউম্যানস গেট মিল্ক, মিট অ্যান্ড এগস ফ্রম অ্যানিমালস, অর্থাৎ মানুষরা কিন্তু মাংস, দুধ এবং ডিম কিন্তু অ্যানিমেলদের থেকে পেয়ে থাকে। তো আমরা জানি কিন্তু গরু আমাদের দুধ দেয়, মুরগি আমাদের ডিম দেয়, গরু মুরগি এগুলো থেকে কিন্তু আমরা মাংস পেয়ে থাকি, আমরা খাবারের জন্য কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। পরবর্তীতে আছে হচ্ছে ক্লথিং। আমরা কিন্তু জামা কাপড়ের জন্য বা আমাদের দৈনন্দিন জীবনে পরিহিত জিনিসের জন্য কিন্তু আমরা সময় অ্যানিমেলদের উপর নির্ভরশীল। এখন বলতে পারো যে স্যার কিভাবে আসলে অ্যানিমেলদের উপর আমরা মানুষরা ডিপেন্ডেন্ট জাস্ট ফর মেকিং ক্লথ? হিউম্যানস ইউজ উল, লেদার অ্যান্ড সিল্ক ফ্রম অ্যানিমেলস, অর্থাৎ আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, যেমন আমরা যে জুতা পরি, জুতা কিন্তু লেদারের হয়ে থাকে। আমরা কিন্তু অনেকে জ্যাকেট পরি, যে জ্যাকেট লেদারের হয়ে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের ক্লথ। তারপর আমরা অনেক সময় সিল্ক বা উলের জ্যাকেট পরে থাকি, উলের কম্বল ব্যবহার করে থাকি। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু অ্যানিমালদের উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট। পরবর্তীতে আছে হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যানবাহন বা চলাচলের জন্য আসলে মানুষরা কিভাবে অ্যানিমালদের উপর ডিপেন্ডেন্ট? অ্যানিমালস লাইক হর্সেস অর বুলকস হেল্প মুভ পিপল গুডস, অর্থাৎ বুলক বা তোমার যে হর্সেস আছে বা ঘোড়া আছে, এরা কি করে? আমাদেরকে চলাচলের জন্য সাহায্য করে। আমরা তো জানি যে আমরা হচ্ছে ঘোড়ার পিঠে করে চলাচল করি কিংবা গরুর গাড়িতে করে চলাচল করি। এখানে কিন্তু মানুষরা চলাচল করতে পারে, আবার মালামালও কিন্তু বহন করা যেতে পারে। তারপর আছে হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ চাষাবাদ। অ্যানিমালস লাইক অক্সেন আর ইউজড ফর প্লোয়িং ফিল্ডস, আমরা কিন্তু ষাঁড় গরু দিয়ে আমাদের জমি চাষ করে থাকি। তারপর লিভলিহুড, মেনি পিপল রেইজ অ্যানিমালস ফর বিজনেস, অর্থাৎ মানুষরা কিন্তু তাদের লিভলিহুড মেনটেন করার জন্য পোল্ট্রি ফার্ম দেয় কিংবা ডেইরি ফার্ম দেয়, যেগুলোর মাধ্যমে গরু থেকে দুধ বিক্রি করে তারা নিজেদের জীবনযাপন করে থাকে, মুরগির ডিম বিক্রি করে জীবনযাপন করে থাকে, ডিরেক্ট মুরগি বিক্রি করে জীবনযাপন করে থাকে, ঠিক আছে। সো এই কারণে বা এই ভাবে কিন্তু মানুষরা কিন্তু কোনো না কোনো অ্যানিমেলদের উপর ডিপেন্ডেন্ট। তার পরবর্তী কলামে আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অন হিউম্যান, অর্থাৎ প্ল্যান্টস এবং অ্যানিমেলদের হিউম্যানের উপর নির্ভরশীলতা। এতক্ষণ তো আমরা দেখলাম যে মানুষ কিভাবে প্ল্যান্টস এর উপর নির্ভরশীল, তারপরে মানুষ কিভাবে অ্যানিমেলদের উপর নির্ভরশীল। এখন আমরা দেখব প্ল্যান্টস এবং অ্যানিমেলস কিভাবে মানুষের উপর নির্ভরশীল। প্রথমেই দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড। হিউম্যানস রিলিজ CO2 হুইচ প্ল্যান্টস নিড ফর ফটোসিনথেসিস, অর্থাৎ CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে CO2-র একটা রাসায়নিক সংকেত, ঠিক আছে। এটা দেখে তোমরা কনফিউজ হও না, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো মানুষরা আমরা যারা আছি আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি
এবং প্ল্যান্টসরা কি করে সেটা কিন্তু আবার নিজেদের ফটোসিনথেসিসের জন্য এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু তারা গ্রহণ করে থাকে। তারপর আছে হচ্ছে কেয়ার অ্যান্ড প্রোটেকশন। তো মানুষরা প্ল্যান্টস এবং অ্যানিমালকে কি করে, কেয়ার করে এবং প্রোটেকশন দেয়। কিভাবে? হিউম্যানস প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার টু ডোমেস্টিক অ্যানিমালস। আমরা যে সকল গৃহপালিত পশু আছে যেমন বিড়াল, গরু, মুরগি, এদেরকে কি আমরা শেল্টার দিই এবং এদেরকে আমরা কেয়ার করে থাকি, তাই না? সো এইভাবে কিন্তু এই অ্যানিমেল এবং প্ল্যান্টসরা কিন্তু আমাদের উপর নির্ভরশীল হয়ে থাকে। তারপর আছে হচ্ছে প্ল্যান্টিং। হিউম্যানস প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড হেল্প ইন সিড ডিসপার্সাল। অর্থাৎ মানুষরা কি গাছ রোপণ করে এবং এদের যে বীজ যে বিস্তরণ, এটাতে কিন্তু মানুষরা সাহায্য করে থাকে। তারপর আছে হচ্ছে ফার্টিলাইজেশন। হিউম্যান ওয়েস্ট অ্যান্ড অর্গানিক ম্যাটার প্রোভাইড নিউট্রিয়েন্টস টু দ্য সয়েল। ফার্টিলাইজেশন মানে হচ্ছে সার প্রয়োগ, অর্থাৎ মানব বর্জ্য ও জৈবিক পদার্থ কিন্তু মাটিতে পুষ্টি যোগায়। তারপর আছে কনজারভেশন। হিউম্যানস প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ অ্যান্ড প্ল্যান্ট হ্যাবিটেটস ফ্রম ডিস্ট্রাকশন। মানুষ কিন্তু বন্যপ্রাণী ও উদ্ভিদের আবাসস্থলকে ধ্বংসের হাত থেকে কিন্তু রক্ষা করে থাকে। ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্যপ্রাণী, ঠিক আছে? তারপর আমরা আবার একটু বইতে ফিরে যাই, কি আছে দেখি। এখানে একটি সামারি দেওয়া আছে। হিউম্যানস ডিপেন্ড ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি on plants and animals for survival. In some cases, plants and animals also depend on humans for reproduction and survival. মানে হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষ ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দুইভাবেই কিন্তু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসদের উপর নির্ভর করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস কিন্তু তাদের বংশবৃদ্ধির জন্য কিন্তু মানুষদের উপর নির্ভরশীল হয়ে থাকে। মানে হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসদের উপর নির্ভর করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস কিন্তু তাদের রিপ্রোডাকশনের জন্য বা বংশবৃদ্ধির জন্য কিন্তু মানুষদের উপর নির্ভরশীল হয়ে থাকে। সো তারা বংশবৃদ্ধি হোক কিংবা পরিবেশে টিকে থাকার জন্য হোক, যে কোনো কারণে কিন্তু মানুষের উপর তারা নির্ভরশীল হয়ে থাকে। তারপর আছে হচ্ছে লেট আস লার্ন মোর অ্যাবাউট দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস। প্ল্যান্টস, অ্যানিমালস এবং হিউম্যানের যে একে অপরের উপর নির্ভরশীলতা, এ সম্পর্কে আমরা আরো কিছু জানবো। প্ল্যান্টসদের উপর মানুষের নির্ভরশীলতা। Most of the food we consume daily comes from plants, such as rice, flour, pulses, fruits, vegetables, seeds, etc. দৈনন্দিন জীবনে আমরা যে খাবারগুলো খাই তার অধিকাংশই কিন্তু কোনো না কোনো উদ্ভিদ থেকে আসে, যেমন ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি, ঠিক আছে? তারপর আছে হচ্ছে হিউম্যানস অ্যান্ড আদার অ্যানিমালস ইউজ দ্য অক্সিজেন প্রডিউসড বাই প্ল্যান্টস ডিউরিং ফটোসিনথেসিস ফর সার্ভাইভাল। প্ল্যান্টসরা কিন্তু ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে সেগুলো কিন্তু মানুষ এবং অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে কিন্তু বেঁচে থাকে। মেনি মেডিসিনস আর ডিরাইভড ফ্রম প্ল্যান্টস। উড ফ্রম প্ল্যান্টস ইজ ইউজ টু বিল্ড হাউসেস অ্যান্ড ফার্নিচার। প্ল্যান্টস থেকে কিন্তু অনেক ধরনের মেডিসিন তৈরি হয়ে থাকে। আবার মানুষ কিন্তু নিজেদের ঘর বাড়ি, আসবাবপত্র এগুলো তৈরি করার জন্য কিন্তু যে প্ল্যান্টস থাকে, প্ল্যান্টসের থেকে পাওয়া কাঠ কিন্তু ব্যবহার করে থাকে। তারপর আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন অ্যানিমেলস, অর্থাৎ অ্যানিমেলদের উপর মানুষের নির্ভরশীলতা। আওয়ার ডেইলি ডায়েট ইনক্লুডস ফিশ, মিট, মিল্ক অ্যান্ড এগস হুইচ কাম ফ্রম অ্যানিমেলস। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম সেগুলো থাকে, এগুলো কিন্তু আমরা কোনো না কোনো অ্যানিমেল থেকে কিন্তু পেয়ে থাকি। আওয়ার এভরিডে আইটেমস সাচ অ্যাজ ক্লথিং, ব্যাগস, শুজ অ্যান্ড কমস আর মেড ফ্রম অ্যানিমেল হাইডস, উল অ্যান্ড বোনস। অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি কিন্তু কোনো না কোনো অ্যানিমেলের চামড়া, পশম কিংবা হাড় থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। সো তোমরা কিন্তু জেনে থাকবে যে আগে যে চিরুনিগুলো হইতো সেগুলো কিন্তু কোনো না কোনো অ্যানিমেলের শিং থেকে কিন্তু তৈরি হইতো, ঠিক আছে? আমাদের যে বুতাম, যে বাটন রয়েছে এগুলো কিন্তু অনেক শিং থেকে তৈরি হয়। তারপর অনেক কিছুই আছে যেগুলো আমরা কোনো না কোনো অ্যানিমেলের তোমার যে হাইট থাকে কিংবা উল থাকে কিংবা বোন থাকে এগুলো থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। অ্যানিমেল বোন মিল ইজ ইউজ টু প্রডিউস ফার্টিলাইজার। অ্যানিমেলদের হাড়ের যে গুঁড়ো আছে এগুলো দিয়ে কিন্তু সার তৈরি করা হয়। হিউম্যানস ইউজ দিস ফার্টিলাইজার টু গ্রো ক্রপস। এই সার কিন্তু আবার মানুষ নিজেদের ফসল ফলাতে কিন্তু ব্যবহার করে থাকে। অ্যাডিশনালি উই রেইজ কাউস, গোটস, ডাকস, চিকেন্স ইটিসি এট হোম। ফ্রম দিস উই গেট বোথ ফুড অ্যান্ড ইকোনমিক বেনিফিটস। এছাড়াও আমরা কিন্তু আমাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করে থাকি। এগুলো থেকে কিন্তু আমরা যেমন খাদ্য পাই, আবার কিন্তু আমরা অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হই। সেটা কিভাবে? আমরা যদি মুরগি পালি সেক্ষেত্রে মুরগি থেকে আমরা ডিম পাচ্ছি, আমরা হাঁস পাললে হাঁস থেকে ডিম পাচ্ছি। এই ডিম কিন্তু আমরা নিজেরাও খেতে পারি, আবার কিন্তু এগুলো বাজারে বিক্রিও করতে পারি। যদি আমরা নিজেরা খাই তাহলে কিন্তু আমরা নিজেরা বেনিফিট হলাম, আর যদি আমরা এগুলো বাজারে বিক্রি করি তাহলে কি আমরা কিন্তু এখান থেকে কিছু টাকা আর্ন করতে পারছি। সো এইভাবে কিন্তু আমরা ইকোনমিক্যালি বেনিফিট হতে পারছি।
তারপর আছে হচ্ছে ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অন হিউম্যানস, অর্থাৎ মানুষের উপর প্ল্যান্টস এবং অ্যানিমালদের নির্ভরশীলতা। প্ল্যান্টস এবং অ্যানিমালস কিভাবে মানুষের উপর নির্ভরশীল সেটা আমরা এখন একটু জানবো। Humans depend on plants and animals in various ways. Again, plants and animals also rely on human in many cases. আমরা জানি যে মানুষ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসদের উপর নানাভাবে নির্ভরশীল। আবার অন্যদিকে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানুষদের উপর নির্ভরশীল। ফর এক্সাম্পল, when humans raise animals, they provide food and shelter for reproduction and safety. যেমন মানুষ যখন কোনো পশু পাখি পালন করে তখন কিন্তু এরা এই পশু পাখিদের খাবার দেয়, আবার কিন্তু শেল্টারও দেয়, অর্থাৎ থাকার জায়গাও দেয়, আবার কিন্তু খাবারও দেয়। যেমন আমরা যখন গরু পালি, আমরা কিন্তু গরুর জন্য আলাদা ঘর করে দিই, গরুকে থাকার জন্য গরুর নিরাপত্তা এনশিওর করি, আবার একে কিন্তু সময় মতো খাবারও দেই। তারপর আছে হচ্ছে দে এনশিওর এ হেলদি এনভায়রনমেন্ট অ্যান্ড মেডিকেল কেয়ার। এদের যে সুস্থতার জন্য কিন্তু আমরা উন্নত পরিবেশ এবং চিকিৎসা কিন্তু নিশ্চিত করে থাকি। যেমন আমরা অনেকেই কিন্তু বিড়াল পালি, এবং বিড়ালের কিন্তু কোনো অসুখ হলে কিন্তু আমরা সাথে সাথে এগুলোকে ভেটের কাছে নিয়ে গিয়ে কিন্তু ভালো একটা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করি, এবং এদের জন্য কিন্তু সবসময় আমরা সর্বোচ্চ যত্ন কিন্তু এনশিওর করার চেষ্টা করি, তাই না? তারপর আছে হচ্ছে থ্রু কাল্টিভেশন হিউম্যানস ক্রিয়েট সুইটেবল কন্ডিশনস ফর প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, provide nutrients through fertilization and protect plants from disease, weeds and adverse weather. মানুষ কিন্তু কাল্টিভেশন বা চাষাবাদের মাধ্যমে উদ্ভিদ মানে হচ্ছে প্ল্যান্টস, ঠিক আছে, প্ল্যান্টসদের ফসল এবং বংশবৃদ্ধির জন্য কিন্তু উপযুক্ত পরিবেশ তৈরি করে থাকে। তারপর কিন্তু তারা এখানে সারও ব্যবহার করে, যাতে এখানে যে প্ল্যান্টসটা গ্রো হবে এটা যাতে সর্বোচ্চ পুষ্টি পায়, এবং বিভিন্ন ধরনের রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকেও কিন্তু মানুষ এদের রক্ষা করে থাকে। হিউম্যানস অলসো এনশিওর দ্য সার্ভাইভাল অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ প্ল্যান্ট স্পেসিস থ্রু অল ফরেস্ট্রেশন। ফরেস্ট্রেশন মানে হচ্ছে বনায়ন, অর্থাৎ মানুষরা কিন্তু বনায়নের মাধ্যমে এই যে উদ্ভিদ বা প্ল্যান্টস রয়েছে এদের কিন্তু সংখ্যা বৃদ্ধি এবং এদের যে প্রজাতি এগুলোকে টিকে থাকা কিন্তু নিশ্চিত করে থাকে। কারণ বনায়ন যদি না থাকে বা কোনো ধরনের বন কিংবা জঙ্গল যদি না থাকে, তাহলে কিন্তু আর কোনো ধরনের প্ল্যান্টসে কিন্তু আর বেঁচে থাকতে পারছে না, কিংবা এখানে কিন্তু আর এদের বংশবৃদ্ধি ঘটা সম্ভব হবে না। তাই মানুষরা কিন্তু বনায়নের নিশ্চিত করে থাকে, এবং এভাবে কিন্তু প্ল্যান্টসের এবং অ্যানিমেলসের যে সংখ্যা বৃদ্ধি এবং এদের যে প্রজাতি এদেরকে টিকে থাকার জন্য কিন্তু মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তারপর আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব। আমরা কিন্তু বিজিএস বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আমরা মোটামুটি ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন আমরা সায়েন্স বই থেকে এটা সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো। এখানে বলা হয়েছে অল লিভিং অর্গানিজমস রিকোয়ার ফুড টু সার্ভাইভ, অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা লিভিং অর্গানিজমেরই কিন্তু খাবার প্রয়োজন হয়ে থাকে। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ডিপেন্ড অন ইচ আদার ফর ফুড। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস খাবারের জন্যই কিন্তু শুধু একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে। সাম অ্যানিমেলস সার্ভাইভ বাই ইটিং গ্রাস, লিভস, ফ্রুটস ইটিসি। আমাদের এই প্রকৃতিতে কিন্তু কোনো কোনো অ্যানিমেল আছে যারা ঘাস, লতা পাতা, ফল ইত্যাদি খেয়ে কিন্তু বেঁচে থাকে। আবার সাম অ্যানিমেলস কনজিউম আদার অ্যানিমেলস অ্যাজ ফুড। অন্যদিকে কিছু প্রাণী আছে যারা আবার অন্য প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে, অর্থাৎ একটা অ্যানিমেল আরেকটা অ্যানিমেলকে খেয়ে বেঁচে থাকে। যেমন বাঘ, তারপর সিংহ, এরা কি করে হরিণ কিংবা গরু এই ধরনের প্রাণীকে কিন্তু খেয়ে তারপরে কিন্তু বেঁচে থাকে, বা এদেরকে কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে। সো এদেরকে বলা হয় হচ্ছে শিকারী বা প্রেডিটরি অ্যানিমেল। তারপর আছে হচ্ছে অ্যানিমেলস দ্যাট ইট প্ল্যান্টস অর আদার অ্যানিমেলস আর কল্ড কনজিউমার্স। যেসব অ্যানিমেল অন্য কোনো প্ল্যান্টস কিংবা অন্য কোনো অ্যানিমেলকে খায় এদেরকে বলা হয় হচ্ছে কনজিউমার। দ্য সাবস্টেন্সেস দে কনজিউম টু সাস্টেইন লাইফ আর কল্ড ফুড। এবং তারা যে জিনিসগুলো খায়, অর্থাৎ তারা যা খেয়ে বেঁচে থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে খাদ্য বা ফুড। সো এক্সামে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ কনজিউমার, তখন তোমরা বলবে হচ্ছে অ্যানিমেলস দ্যাট ইট প্ল্যান্টস অর আদার অ্যানিমেল আর কল্ড কনজিউমার্স। আবার যদি কোশ্চেন আসে এরকম হোয়াট ইজ ফুড, তখন তোমরা বলবা হচ্ছে দ্য সাবস্টেন্সেস দে কনজিউম টু সাস্টেইন লাইফ আর কল্ড ফুড। এই দুটো মার্ক করে রাখো, এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এক্সামে কিন্তু বারবার রিপিট হয়। সো প্রতি বছরে কিন্তু এক্সামের কোশ্চেনে আসে যে হোয়াট ইজ কনজিউমার অর হোয়াট ইজ ফুড। তারপর আছে হচ্ছে হাউ আর অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস ইন্টারকানেক্টেড ইন টার্মস অফ ফুড হ্যাবিট। এর মানে হচ্ছে খাবার গ্রহণের বিবেচনায় প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত। তো এখানে একটা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, আইডেন্টিফাইং কনজিউমার্স অ্যান্ড ফুড। আমাদের যেটা করতে হবে, কনজিউমার এবং এই কনজিউমার কি খায় সেটা, তাদের যে ফুড, এটা আমাদের বের করতে হবে।
এখানে কি করতে হবে পরের পৃষ্ঠা বলা হয়েছে। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে একটা মানুষ, এখানে একটা মাছ, কিছু মাছের ছবি দেওয়া আছে এবং এখানে কিছু আহ কি বলে গ্রিন অ্যালগে মানে সামুদ্রিক যে শৈবাল এগুলোর কিছু ছবি দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে লেট আস ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড কনজিউমার্স ফর দ্য অর্গানিজমস ইন দ্য অ্যাবাভ পিকচার। আফটার দ্য ডিসকাশন ফিল ইন দ্য বক্সেস অফ দ্য ফ্লো চার্ট। এখানে বলা হয়েছে উপরে যে ছবিটা দেওয়া আছে এখানে যে অর্গানিজম গুলো আছে এগুলোর ফুড এবং কনজিউমারের মধ্যে যে সম্পর্ক আছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে বলছে এবং আলোচনার শেষে যে ফ্লো চার্টটা আছে এইটা আমাদের ফিল আপ করতে বলেছে। তো এখানে ফ্লো চার্টে প্রথমে দেওয়া আছে গ্রিন অ্যালগে। সো গ্রিন অ্যালগে কে কে খায় সেটা এখানে লিখতে হবে, তারপর সেটাকে কে খায় সেটা এখানে লিখতে হবে, তারপর সেটাকে কে খায় সেটা এখানে লিখতে হবে। তো তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি এই ফ্লো চার্টটা অলরেডি ফিল আপ করে রেখেছি। আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি যে ফ্লো চার্ট এখানে কি বসবে। সো এই যে এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো গ্রিন অ্যালগে। সো গ্রিন অ্যালগেকে আসলে প্রথমে কে খায়? সো গ্রিন অ্যালগেকে কিন্তু সাধারণত স্নেইল বা শামুক কিন্তু খেয়ে থাকে। আবার শামুককে কে খায়? শামুককে হচ্ছে ডাক মানে হচ্ছে হাঁস খেয়ে থাকে। আবার হাঁসকে কি মানুষ খায়। সো এইটা কি একটা একটা হচ্ছে মানে ফুড চেইন। সো অ্যালগেকে খাচ্ছে হচ্ছে স্নেইল, স্নেইলকে খাচ্ছে হচ্ছে ডাক, ডাকে খাচ্ছে হচ্ছে হিউম্যান। সো একটা ধারাবাহিকভাবে কিন্তু এনার্জির কিন্তু একটা ফ্লো হচ্ছে, ঠিক আছে? একটা থেকে কিন্তু একটা একটা জায়গায় এনার্জি কিন্তু স্থানান্তরিত হচ্ছে। সো সর্বপ্রথম যেটা হয় সূর্যের আলোর মাধ্যমে কিন্তু এই গ্রিন অ্যালগে কিন্তু বড় হয় এবং শক্তি পায় এবং এই গ্রিন অ্যালগেকে খায় হচ্ছে স্নেইল বা শামুক। এই শামুক গ্রিন অ্যালগেকে খেয়ে কিন্তু শামুক কিন্তু বড় হয়, শক্তি পায়। আবার এই শামুককে খেয়ে ডাক বা হাঁস কিন্তু এনার্জি পায়। হাঁস খেয়ে কিন্তু আবার মানুষ কিন্তু এনার্জি পায়। সো এভাবে কিন্তু সূর্যের আলোর মাধ্যমে একটা ফুড চেইনের মাধ্যমে কিন্তু এনার্জির কিন্তু রূপান্তরিত বা স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে? তো এইখানে আমাদেরকে বলা হয়েছিল যে এখানে যে চিত্র আছে এই চিত্রের মাধ্যমে জিনিসটা করতে, বাট আমরা একটা মানে অন্য ভিন্ন একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখালাম। বাট আমরা যদি এই চিত্রের মাধ্যমে সলভ করতে চাই তাহলে যেটা হবে যে গ্রিন অ্যালগে খায় হচ্ছে এই ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছ এখানে ছবিতে, এই ছোট মাছগুলো হচ্ছে গ্রিন অ্যালগে খায়। এই যে প্রথমে যে গ্রিন অ্যালগে এগুলো হচ্ছে গ্রিন অ্যালগে সামুদ্রিক শৈবাল, এগুলোকে খায় হচ্ছে ছোট মাছ। আবার এখানে হবে লিটল ফিশ বা স্মল ফিশ বা ফিশ। আর তারপরে এই ছোট মাছদেরকে খায় হচ্ছে আবার বড় মাছ, এই যে বড় মাছগুলো দেখছো এগুলো খায় হচ্ছে এই ছোট মাছদেরকে খেয়ে ফেলে। তো তারপর আবার এই মাছকে খায় হচ্ছে মানুষ, তো এখানে হবে হিউম্যান, ঠিক আছে? মাঝখানে এই যে এখানে ছোট ফিশ, এখানে কি বড় ফিশ, ঠিক আছে? তো গ্রিনালকে ছোট মাছ গ্রিনালকে খায়, তারপরে ছোট মাছকে বড় মাছ খায়, বড় মাছকে আবার মানুষ খায়। তো এইভাবে কিন্তু এই ফুড চেইনটা কিন্তু কন্টিনিউ হয়, ঠিক আছে? তারপর আমরা আবার বইতে একটু ফিরে যাই। তারপর এখানে একটা সামারি দেওয়া আছে। সামারিতে কি বলা হয়েছে? এ ফুড চেইন ইজ ফর্মড বেসড অন দ্য সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড কনজিউমার। অর্থাৎ ফুড অ্যান্ড কনজিউমারের মধ্যে কিন্তু একটা সিকোয়েন্সিয়াল রিলেশনশিপের মাধ্যমে কিন্তু একটা ফুড চেইন গঠিত হয়। সো সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ মানে কি? সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ মানে হচ্ছে পর্যায়ক্রমিক সম্পর্ক। তারপর বলা হয়েছে দ্য ফ্লো চার্ট অ্যাবাভ শোজ দ্যাট অর্গানিজমস ইন দ্য এনভায়রনমেন্ট আর ইন্টারকানেক্টেড থ্রু ফুড কনজাম্পশন। বলা হয়েছে উপরে যে ফ্লো চার্টটা আছে এই ফ্লো চার্টের মধ্যে পরিবেশের যে অর্গানিজম গুলো এগুলা খাবার গ্রহণের ভিত্তিতে কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ওয়ান কনজিউমার মে সার্ভ অ্যাজ ফুড ফর অ্যানাদার। এখানে বলেছে যে একটি কনজিউমার কিন্তু আবার অন্য কোনো অ্যানিমেলের কাছে কিন্তু খাবার হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা এখানে দেখেছিলাম যে ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলছে, আবার বড় মাছকে কিন্তু মানুষ খেয়ে ফেলছে। তারপর বলা হয়েছে দ্য রিলেশনশিপ ইজ নোন অ্যাজ এ ফুড চেইন। সো এটা কিন্তু একটা গুড কোশ্চেন এবং এটা কিন্তু এক্সামে বারবার আসে যে হোয়াট ইজ ফুড চেইন। তো তোমরা এখান থেকে সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবে। তারপর বলেছে এ ফুড চেইন ইজ ফর্মড বেজ অন দ্য সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড কনজিউমার। সো একটা ফুড চেইন কিভাবে গঠিত হয় এইটাও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হাউ এ ফুড চেইন ইজ ফর্মড। তো তোমাদের অ্যান্সার করতে হবে যে এ ফুড চেইন ইজ ফর্মড বেসড অন দ্য সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড কনজিউমার্স। দ্য ফ্লো চার্ট অ্যাবাভ শোজ দ্যাট অর্গানিজমস ইন দ্য এনভায়রনমেন্ট ইন্টারকানেক্টেড থ্রু ফুড কনজাম্পশন। উপরে যে ফ্লো চার্টটা রয়েছে এই ফ্লো চার্টটাতে কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে যে আমাদের যে এনভায়রনমেন্টে যে অর্গানিজম গুলো রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র খাবার গ্রহণের ভিত্তিতেই কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তারপরে বলেছে ওয়ান কনজিউমার মে সার্ভ অ্যাজ ফুড ফর অ্যানাদার, দ্য রিলেশনশিপ ইজ নোন অ্যাজ ফুড চেইন। সো বলেছে এটা মেবি রিপিট হয়েছে, তাই না? দুইবার রিপিট হয়েছে এই যে ওয়ান কনজিউমার মে সার্ভ অ্যাজ ফুড ফর অ্যানাদার, ওয়ান কনজিউমার মে সার্ভ অ্যাজ ফুড ফর অ্যানাদার, দ্য রিলেশনশিপ ইজ নোন অ্যাজ ফুড চেইন, দ্য রিলেশনশিপ ইজ নোন অ্যাজ এ ফুড চেইন। আচ্ছা আচ্ছা, একটু মনে হয় রিপিট হয়েছে। যাই হোক, আমরা তো আসলে বুঝতে পেরেছি এখানে আসলে কি বুঝিয়েছিল। তারপর আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি
let us know more about food chain and food webs. সো ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব সম্পর্কে আমরা আরেকটু জানি। সো আমরা কিন্তু অলরেডি বিজিএস বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব সম্পর্কে ভালোভাবে জেনেছি। আমি যদি আরেকটু রিক্যাপ করি হোয়াট ইজ ফুড চেইন অ্যান্ড হোয়াট ইজ ফুড ওয়েব, তাহলে বিষয়টা হয় এরকম যে এখানে এই চিত্রটাতে যেরকম দেখেছি যে গ্রিন অ্যালগেকে খাচ্ছে হচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে হচ্ছে বড় মাছ, বড় মাছকে আবার কারা খাচ্ছে, মানুষ খাচ্ছে। সো এটা একটা ফুড চেইন। সো এইরকম কয়েকটা ফুড চেইন মিলে কিন্তু আবার কি গঠিত হয়, ফুড ওয়েব গঠিত হয়, ঠিক আছে। তারপর এটা একটু আমরা একটু দেখি এখানে কি বলেছে, ফুড চেইনটা কি। Living organisms require energy to survive. Humans and other animals obtain this energy from food. So living organism এর বেঁচে থাকার জন্য কি করতে হয়, তাদের এনার্জি প্রয়োজন হয়, এবং মানুষ এবং অন্যান্য অ্যানিমেল এই এনার্জি কই থেকে পায়, এই এনার্জি পায় হচ্ছে খাবার থেকে। সো এনার্জি ইজ ট্রান্সফারড বিটুইন অর্গানিজমস থ্রু দ্য ফুড চেইন। এনার্জি কিভাবে স্থানান্তরিত হয় বা ট্রান্সফার হয়, এনার্জি একটা ফুড চেইনের মাধ্যমে কিন্তু একটি প্রাণী থেকে বা একটি অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। একটু আগে কিন্তু তোমাদেরকে আমি এই বিষয়টি বুঝিয়ে বলেছিলাম। তারপর বলা হয়েছে বেসড অন দ্য রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড কনজিউমার্স অর্গানিজমস আর ক্লাসিফাইড অ্যাজ প্রোডিউসার্স অর কনজিউমার্স। ফুড অ্যান্ড কনজিউমারের সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু এদেরকে প্রোডিউসার অ্যান্ড কনজিউমার হিসেবে চিহ্নিত করা হয়। তারপর বলা হয়েছে প্রোডিউসার্স। প্রোডিউসার্স কি, গ্রিন প্ল্যান্টস ইউজিং সানলাইট প্রোডিউস দেয়ার ওন ফুড থ্রু ফটোসিনথেসিস। These green plants are called producers. So what is producers? তখন আমরা এই অ্যান্সারটা দিয়ে দিব যে green plants using sunlight produce their own food through photosynthesis. These green plants are called producers. So photosynthesis এর মাধ্যমে সবুজ যে গাছপালা বা উদ্ভিদ রয়েছে তারা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, এবং এদেরকে কিন্তু প্রোডিউসার বলা হয়। তারপরে আছে হচ্ছে কনজিউমার্স। সো কনজিউমার্সটা কি আমরা একটু দেখি। অ্যানিমালস ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড। Animals depend on green plants and the food produced by green plants. অর্থাৎ অ্যানিমেলরা কিন্তু নিজেরা কখনোই খাবার তৈরি করতে পারে না, এবং এরা কিন্তু কোনো না কোনো যে গ্রিন প্ল্যান্ট বা সবুজ উদ্ভিদ রয়েছে এদের উপর অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকে। ফর দিস রিজন অ্যানিমালস আর কল্ড কনজিউমার। শুধুমাত্র এই কারণে কিন্তু অ্যানিমালদেরকে কিন্তু কনজিউমার বলা হয়। অ্যানিমালস দ্যাট ডিরেক্টলি কনজিউম প্ল্যান্টস আর প্রাইমারিলি কনজিউমার্স। সো অ্যানিমেল যারা ডিরেক্টলি গাছ খেয়ে থাকে, মানে গাছ বলতে প্ল্যান্টস খেয়ে থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে প্রাইমারি কনজিউমার। সাচ অ্যাজ গ্রাস শপার্স, কাউস, গোটস, ডিয়ার্স ইটিসি। এরা কি করে, গ্রাস শপার্স মানে হচ্ছে ফড়িং। সো এরা কি করে, মানে ঘাস ফড়িং আছে না, ঘাস ফড়িং বলা হয় কারণ কি এই যে ফড়িং, তারপরে গরু, তারপরে ছাগল, এরা কি সরাসরি কিন্তু গ্রিন প্ল্যান্টস খেয়ে থাকে, ঠিক আছে। তারপর কি বলেছে, অ্যানিমালস দ্যাট ইট হার্বিভোরাস অ্যানিমালস আর সেকেন্ডারি কনজিউমার্স সাচ অ্যাজ ফ্রগস, ফক্সেস ইটিসি। সো হার্বিভোরাস অ্যানিমাল মানে হচ্ছে তৃণভোজী, ঠিক আছে। সো যেই সকল অ্যানিমেল এই হার্বিভোরাস অ্যানিমেলদেরকে খেয়ে থাকে তাদেরকে বলা হয় সেকেন্ডারি কনজিউমার্স। মানে হচ্ছে এখানে বলা হয়েছে ফ্রগ, ফক্সেস অ্যান্ড অ্যানিমেলস। ফ্রগস কি করে, ফ্রগস হচ্ছে ওই যে তোমার এখানে একটা অ্যানিমেলের কথা বলা হয়েছিল না, গ্রাস শপার্স অর্থাৎ ফড়িংকে খেয়ে ফেলে। তারপর বলা হয়েছে হচ্ছে ফক্স, ফক্স হচ্ছে শিয়াল। শিয়াল কি করে, শিয়াল আবার কি মুরগি খেয়ে ফেলে, মুরগি বা অন্যান্য ছোট ছোট তোমার যে অ্যানিমাল আছে এগুলোকে খায় যারা হচ্ছে অলরেডি কোনো গ্রিন প্ল্যান্টস খেয়ে থাকে। সো এরা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার্স, ঠিক আছে। তারপর কি বলেছে, অ্যানিমালস দ্যাট কনজিউম সেকেন্ডারি কনজিউমার্স আর কল্ড টেরিটরি কনজিউমার্স। তারপর বলেছে অ্যানিমালস দ্যাট কনজিউম সেকেন্ডারি কনজিউমার্স আর কল্ড টেরিটরি কনজিউমার্স সাচ অ্যাজ স্নেকস, ইগলস, টাইগার্স ইটিসি। আবার যারা সেকেন্ডারি কনজিউমার্সদেরকে খেয়ে থাকে তাদেরকে বলা হয় টার্টারি কনজিউমার্স বা থার্ড লেভেল কনজিউমার্স। মানে হচ্ছে এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে স্নেক, ইগল, টাইগার্স ইটিসি। এটা কিভাবে, যেমন তোমার আমরা যদি একটু দেখি, গ্রাস শপার হচ্ছে এমন একটি অ্যানিমাল যেটা সরাসরি কোনো গ্রিন প্ল্যান্টস খেয়ে থাকে। গ্রাস শপার্সকে খায় কে, গ্রাস শপার্সকে খায় হচ্ছে ফ্রগস। আবার ফ্রগসকে কে খায়, ফ্রগসকে খায় হচ্ছে সাপ। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাপ হচ্ছে একটা থার্ড লেভেল কনজিউমার বা টার্টারি কনজিউমার্স, ঠিক আছে। তো তারপরে বলা হয়েছে মোস্ট টার্টারি কনজিউমার্স আর কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী বা মাংসভোজী, বা যে সকল প্রাণী ডিরেক্টলি মাংস খায় তাদেরকে বলা হয় হচ্ছে কার্নিভোরাস। এখানে বলা হয়েছে যে অধিকাংশ যে টার্টারি কনজিউমার্স বা থার্ড লেভেল যে কনজিউমার্স রয়েছে এরা হচ্ছে কার্নিভোরাস হয়ে থাকে বা মাংসাশী হয়ে থাকে। ইচ লেভেল অফ এ ফুড চেইন ইজ কল্ড এ ট্রফিক লেভেল। ফুড চেইনের প্রত্যেকটা স্তরকে কি বলা হয়, ট্রফিক লেভেল বা খাদ্য স্তর বলা হয়। তারপর আছে কি, তারপর আছে হচ্ছে ফুড ওয়েব। Food web কি, in an ecosystem multiple food chain are interconnected based on food consumer relationship.
The complex network formed by these interconnected food chains is called a food web. So যদি কোশ্চেন করে what is food web, then answer হবে এটা. In an ecosystem, multiple food chains are interconnected based on food consumer relationship. The complex network formed by this interconnected food chain is called a food web. তারপর আমরা যদি একটু এখানে একটু ছবিতে লক্ষ্য করি, এখানে হচ্ছে বলা হচ্ছে এটা হচ্ছে ফুড ওয়েব। ফুড ওয়েব কিভাবে, যেমন এই যে তোমার এগুলো কি হচ্ছে তোমার তোমার গ্রিন প্ল্যান্টস, ঠিক আছে, এই যে গ্রিন প্ল্যান্টস, এই যে গ্রিন প্ল্যান্টস এগুলোকে কারা খাচ্ছে, এই গ্রিন প্ল্যান্টসে খায় হচ্ছে তোমার ইঁদুর খাচ্ছে, তারপরে তোমার এই যে ফড়িং, যেটা ফড়িং খাচ্ছে, তারপরে এই যে র্যাবিট, র্যাবিট খাচ্ছে, আবার এই ফড়িং, তারপরে তোমার ইঁদুর, তারপরে র্যাবিট, এদেরকে আবার কারা খাচ্ছে, এদেরকে খাচ্ছে হচ্ছে এই সাপ। সো সাপ কিন্তু এই ব্যাং এবং এই র্যাবিটকে খেয়ে ফেলে, ঠিক আছে। তারপর এই ফড়িংকে আবার কারা খায়, এই ফড়িংকে আবার খায় হচ্ছে পাখি খায়, ঠিক আছে। তো ডিরেক্ট তুমি যদি দেখো যে ডিরেক্ট গ্রিন প্ল্যান্টস থেকে কারা খাবার খাচ্ছে, এই তোমার র্যাবিট খাচ্ছে, তারপর তোমার যে ঘাস ফড়িং, তারপরে ইঁদুর, এরা আছে। আবার এদিকে খাচ্ছে হচ্ছে সাপ। আবার সাপকে কারা খায়, সাপকে খায় হচ্ছে ঈগল। সো এরা হচ্ছে তোমার প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমারকে এখানে ঘাস ফড়িং, তারপরে তোমার র্যাবিট, তারপরে হচ্ছে তোমার ইঁদুর, এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার। তারপরে এই যে সাপ দেখতে পাচ্ছি, সাপ, তারপরে এই যে পাখি, এরা কি, এরা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, ঠিক আছে। তারপরে এই যে এইগুলা কি, এই যে ঈগল কি, ঈগল হচ্ছে টার্টারি কনজিউমার, বিকজ এরা হচ্ছে থার্ড লেভেল, বিকজ এরা তৃতীয় স্তরে থাকে। কারণ সেকেন্ড যে সেকেন্ড লেভেলে যে কনজিউমার আছে, সেকেন্ডারি কনজিউমার, এদেরকে খায় হচ্ছে ঈগল। তাই ঈগল হচ্ছে কি একটা টার্টারি কনজিউমার। তারপরে বাঘও কিন্তু একটা টার্টারি কনজিউমার, বিকজ বাঘ এই খরগোশ খাচ্ছে। তারপর এই যে যে আমরা এখানে কি হরিণ দেখতে পাচ্ছি, এগুলোকে খাচ্ছে। তো বাঘও কিন্তু একটা তোমার টার্টারি কনজিউমার। তারপর যদি আমরা একটু নিচে যাই, এখানে কি বলা হয়েছে, ফুড চেইনস ইন দ্য ফুড ওয়েবস মেইনটেইন দ্য ব্যালেন্স অফ এনার্জি অ্যান্ড ফুড অ্যামং ডিফারেন্ট অর্গানিজমস ইন দ্য সেম এনভায়রনমেন্ট। ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েবের মাধ্যমে কিন্তু একই পরিবেশে যে সকল যে অর্গানিজমগুলো বসবাস করে তাদের মধ্যে শক্তি এবং খাবারের যে ভারসাম্যতা, এটা কিন্তু বজায় থাকে। তারপর পরের বিষয়টা যদি আমরা একটু যাই, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এনার্জি ফ্লো। সো এনার্জি আসলে কিভাবে ফ্লো হয় সেটা আমরা একটু জানবো। The sun is the only source of energy. Solar energy is transferred to various organisms. We will explore how this energy is transferred from one organism to another. এখানে বলা হয়েছে যে এনার্জির প্রধান সোর্স হচ্ছে সান। আমরা কিন্তু সান থেকেই শুধু এনার্জি পেয়ে থাকি। সো এক্সামে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি, তখন কিন্তু আমরা অ্যান্সার করবো সান। তারপরে বলেছি কি, সোলার এনার্জি ইজ ট্রান্সফার টু ভ্যারিয়াস অর্গানিজম। এই যে সোলার এনার্জি বা সৌরশক্তি, এগুলা কিন্তু একটা থেকে আরেকটা বা বিভিন্ন যে অর্গানিজম, এগুলোর মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। আমরা কিন্তু আগেও দেখেছি কিভাবে এটা ট্রান্সফার হয়। উই উইল এক্সপ্লোর হাউ দিস এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অর্গানিজমস টু অ্যানাদার। আমরা দেখব কিভাবে এই শক্তি একটা অর্গানিজম থেকে অন্য একটা অর্গানিজমে ট্রান্সফার হয়। তারপর নিচে একটা অ্যাক্টিভিটি কথা বলা হয়েছে, হোয়ার ডু লিভিং অর্গানিজমস গেট এনার্জি ফ্রম। লিভিং অর্গানিজম কোথা থেকে শক্তি পেয়ে থাকে। অ্যাক্টিভিটিটা কি, ফাইন্ড আউট হাউ এনার্জি ফ্লোজ। কিভাবে এনার্জি ফ্লো হয় এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের কি কি প্রয়োজন, কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার অ্যাবাভ। সো উপরের একটা ছবিকে অবজার্ভ করতে বলেছে, এই যে এখানে। তারপর বলেছে যে ডিটারমাইন হাউ এনার্জি ফ্রম দ্য সান ইজ ট্রান্সফার টু ডিফারেন্ট অর্গানিজমস। সূর্য থেকে এনার্জি কিভাবে বিভিন্ন অর্গানিজমে ট্রান্সফার হয় সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস অফ দ্য ফ্লো চার্ট বিলো হুইচ অর্গানিজমস ফার্স্ট রিসিভ এনার্জি ফ্রম দ্য সান অ্যান্ড হাউ ইট ইজ সাবসিকুয়েন্টলি ট্রান্সফার টু আদার অর্গানিজমস। অর্থাৎ সূর্য থেকে এনার্জি কিভাবে প্রথমে কোনো একটা অর্গানিজমে স্থানান্তরিত হয়, পরবর্তীতে তা কিভাবে আবার অন্য কোনো একটা অর্গানিজমে স্থানান্তরিত হয়, তার নিচের যে ফ্লো চার্টটা আছে এখানে তারা ফিল আপ করতে বলেছে। তো এই ছবিটা দেখে দেখে আমাদের এটা ফিল আপ করতে হবে। তো আসলে সূর্য থেকে সর্বপ্রথম এনার্জি আসলে কোথায় আসছে, সূর্য থেকে সর্বপ্রথম এনার্জি কিন্তু আমাদের যে গ্রিন প্ল্যান্টসগুলো রয়েছে এগুলোর মধ্যে আসছে। এই গ্রিন প্ল্যান্টস কিন্তু খাচ্ছে কে, এই গরু আছে, গরু যে কাউজ, এরা কিন্তু এই গ্রিন প্ল্যান্টস খেয়ে থাকে। এবং সূর্যের এনার্জি সর্বপ্রথম হচ্ছে গ্রিন প্ল্যান্টসে পড়ে, এবং গ্রিন প্ল্যান্টস থেকে সেই এনার্জি কোথায় যায়, এই গরুর মধ্যে চলে যায়। সো গরু এটা খেয়ে কিন্তু নিজের এনার্জি পায়। তারপর এই গরুর যে দুধ, এটা আবার মানুষ খেয়ে থাকে।
সো গরুর দুধ খেয়ে কিন্তু মানুষ আবার সূর্যের যে এনার্জি ছিল সেটা কিন্তু মানুষ আবার পেয়ে যায়। সো এইভাবে কিন্তু সূর্যের এনার্জি প্রতিনিয়ত একটা সিস্টেমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো সূর্য থেকে প্রথমে যে গ্রিন যে প্ল্যান্টস আছে এগুলোর মধ্যে যাচ্ছে, গ্রিন প্ল্যান্টস খাচ্ছে গরু বা কাউ, কাউ যখন এই গ্রিন প্ল্যান্টস খাচ্ছে তখন গরু কি করতেছে, এনার্জি পাচ্ছে। আবার এই গরু থেকে এই এনার্জিটা দুধের মাধ্যমে কিন্তু মানুষের কাছে চলে যায়। তো এটাই হচ্ছে আমাদেরকে এই ব্ল্যাঙ্ক বক্সে ফিল আপ করতে হবে। সো তোমাদের আসলে ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, বিকজ আমি তোমাদের জন্য অলরেডি এটা ফিল আপ করে রেখেছি। আমরা যদি একটু যাই নিচে, এই যে দেখো গ্রাস শপার্স। সো গ্রাস শপার্স কি করে, আমরা অন্য একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করেছি, ওই বইয়ের মতো রাখিনি যাতে তোমরা একটু আর একটু ভালোভাবে বুঝতে পারো। সো গ্রাস শপার্স কি করে, গ্রাস শপার্স হচ্ছে ডিরেক্টলি কোনো একটা গ্রিন প্ল্যান্টস খাচ্ছে, গ্রিন প্ল্যান্টস খেয়ে কিন্তু এনার্জি পায়। আবার এই গ্রাস শপার্সকে খায় হচ্ছে ফ্রগ। সো ফ্রগ কি গ্রাস শপার্সকে খেয়ে কিন্তু এনার্জি পায়, আবার ফ্রগকে খায় হচ্ছে স্নেকস। সো স্নেক হচ্ছে ফ্রগকে খেয়ে সে আবার এনার্জি পায়। সো এইভাবে কিন্তু সূর্যের যে এনার্জি, সূর্য থেকে পাওয়া যে এনার্জি, এটা কিন্তু একজনের পর থেকে একজন কি ট্রান্সফার হতে থাকে। ঠিক আছে, তারপর একটা সামারি দেওয়া আছে, সামারিটা আমরা বই থেকে পড়ি, বইতে আবার ফিরে যাই। সামারিতে বলা হয়েছে প্ল্যান্টস অবটেইন এনার্জি ডিরেক্টলি ফ্রম দ্য সান অ্যান্ড অ্যানিমালস অবটেইন ইট ইনডিরেক্টলি টু সার্ভাইভ। তো এর মাধ্যমে আসলে আমরা কি বুঝতে পারলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্ল্যান্টসরা হচ্ছে ডিরেক্টলি সান থেকে এনার্জি পায় এবং অ্যানিমেলরা হচ্ছে ইনডিরেক্টলি সান থেকে এনার্জি পেয়ে থাকে। সো আলটিমেটলি আমাদের যে এনার্জিগুলো, এই এনার্জি কিন্তু সান থেকেই এসে থাকে। ঠিক আছে, কিভাবে সান থেকে গ্রিন প্ল্যান্টসরা এনার্জি পাচ্ছে, গ্রিন প্ল্যান্টস থেকে কি আবার তোমার আমরা মানুষ বা কোনো যে অ্যানিমেল আছে আমরা যখন এগুলো খাই তখন কি আমরা কিন্তু আবার এই গ্রিন প্ল্যান্টস থেকে এনার্জি পেয়ে থাকি। তাই আমরা হচ্ছে ডিরেক্টলি না, আমরা হচ্ছে ইনডিরেক্টলি কিন্তু এনার্জিটা পেয়ে যাচ্ছি। সো এটাই হচ্ছে এই সামারিতে বলা হয়েছে। তারপর বলেছে লেট আস লার্ন মোর অ্যাবাউট এনার্জি ফ্লো, অর্থাৎ এনার্জি ফ্লো সম্পর্কে আমরা আর একটু জানবো। দ্য সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি অন দ্য আর্থ, সূর্যই কিন্তু আমাদের পৃথিবীর সকল শক্তির সোর্স। This is called solar energy. This solar energy is stored as chemical energy in green plants or producers through photosynthesis. এই যে সোলার এনার্জি আছে এইটা কি করে, এটা হচ্ছে গ্রিন প্ল্যান্টস বা প্রডিউসারের বডিতে কিন্তু ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কেমিক্যাল এনার্জি হিসেবে কিন্তু জমা থাকে। দিস এনার্জি ইজ স্টোরড ইন গ্রিন প্ল্যান্টস অ্যাজ ফুড। এই যে গ্রিন প্ল্যান্টস রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এই এনার্জি খাবার হিসেবে জমা থাকে। Primary consumers consume green plants. As a result, energy in plants is transferred to the primary consumers. প্রাইমারি কনজিউমাররা কি করে, প্রাইমারি কনজিউমাররা হচ্ছে গ্রিন প্ল্যান্টস খেয়ে থাকে এবং যার ফলে গ্রিন প্ল্যান্টস থেকে কিন্তু শক্তি সঞ্চিত হয়ে বা ট্রান্সফার হয়ে কোথায় চলে যায়, প্রাইমারি কনজিউমারের বডিতে চলে যায়। দ্য এনার্জি দেন ফ্লোজ সিকোয়েন্সিয়ালি ফ্রম প্রাইমারি কনজিউমার্স টু সেকেন্ডারি অ্যান্ড টার্টারি কনজিউমার্স। এনার্জি কিন্তু এভাবেই সিকোয়েন্সিয়ালি প্রথমে প্রাইমারি কনজিউমারের বডিতে চলে যায়, প্রাইমারি কনজিউমারের মাধ্যমে কিন্তু সেকেন্ডারি কনজিউমারের বডিতে যায়, তারপর সেকেন্ডারি কনজিউমার থেকে কিন্তু টার্টারি কনজিউমারের বডিতে স্থানান্তরিত হতে থাকে বা ট্রান্সফার হয়ে থাকে। থাস দ্য ফ্লো অফ এনার্জি কন্টিনিউস, এভাবেই কিন্তু এনার্জির ফ্লো হয়ে থাকে। দিস প্রসেস ইজ কল্ড এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম। একেই কিন্তু একটি ইকোসিস্টেমের এনার্জি ফ্লো বলা হয়। তো অর্গানিজমস অ্যাট ডিফারেন্ট ট্রফিক লেভেল ইউজ দিস এনার্জি ফর মুভমেন্ট অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। দিস এনার্জি ফ্লো ইজ ইউনিডিরেকশনাল। ডিফারেন্ট ট্রফিক লেভেলের যে অর্গানিজমগুলো রয়েছে এরা কি করে, এই শক্তিকে কাজে লাগিয়ে চলাফেরা করে এবং অন্যান্য কাজ কিন্তু করে থাকে এবং শক্তির এই প্রবাহ কিন্তু ইউনিডিরেকশনাল মানে হচ্ছে একমুখী। একমুখী বলতে এখানে কি বোঝানো হয়েছে বা ইউনিডিরেকশনাল মানে কি বোঝানো হয়েছে আমরা যদি একটু ক্লিয়ার করে বোঝাই, যেমন সূর্য থেকে এনার্জি আসছে এই গ্রিন প্ল্যান্টসে, গ্রিন প্ল্যান্টস থেকে গরুতে যাচ্ছে, গরু থেকে কি মানুষের কাছে যাচ্ছে। কিন্তু কখনো কি এরকম হয় যে মানুষের থেকে এনার্জি গরুতে যায়, গরু থেকে এইটা হচ্ছে যে ঘাসে যায় বা গ্রিন প্ল্যান্টসে যায়, গ্রিন প্ল্যান্টস থেকে আবার এনার্জি সূর্যে ব্যাক করে, এটা কখনোই হয় না। সো এটা কিন্তু শুধুমাত্র একদিকেই যায়, এখান থেকে এসে এইভাবে গিয়ে কিন্তু এইভাবে যাচ্ছে, তাই এটাকে বলা হয় হচ্ছে ইউনিডিরেকশনাল মানে হচ্ছে একমুখী। আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো। তারপর পরের পৃষ্ঠায় কি আছে আমরা যদি একটু দেখি, এখানে একটি পিরামিডের কথা বলা হয়েছে। পিরামিডের নিচে লেখা আছে হচ্ছে এনার্জি ফ্লো ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। সো প্রডিউসার কারা, এই যে গ্রিন প্ল্যান্টস দেখতে পাচ্ছি এরা হচ্ছে প্রডিউসার এবং এরা কিভাবে খাবার তৈরি করে। এই যে সানলাইট দেখতে পাচ্ছি, এই সান, এই সান থেকে এই সানলাইট কিন্তু নিচে আসছে এবং এর ফলে কি করছে, এই যে প্রডিউসার রয়েছে এরা কিন্তু খাবার তৈরি করছে। এই প্রডিউসারের তৈরিকৃত খাবার বা এই প্রডিউসার থেকে কারা খাচ্ছে, এই বাটারফ্লাই খাচ্ছে, তারপরে তোমার হাঁস ফড়িং বা বিভিন্ন ধরনের যে ইনসেক্ট রয়েছে এরা কিন্তু খাচ্ছে। এই ইনসেক্টদেরকে আবার কারা খাচ্ছে, এদেরকে খাচ্ছে হচ্ছে ব্যাঙ। এই যে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি ব্যাঙ কিন্তু একটা ইনসেক্ট খাচ্ছে। সো ব্যাঙকে আবার কারা খাচ্ছে, ব্যাঙকে খাচ্ছে হচ্ছে সাপ।
সাপকে কারা খাচ্ছে? সাপকে খাচ্ছে হচ্ছে ঈগল। সো এখানে যদি আমরা একটু দেখি কারা কি, এই যে এই গ্রিন প্ল্যান্টসরা হচ্ছে প্রোডিউসার, বিকজ তারা খাবার তৈরি করে তাই তাদেরকে প্রোডিউসার বলা হয়। তারপরে হচ্ছে এদেরকে খায় কারা? এই অ্যানিমেলগুলো হচ্ছে বা এই ইনসেক্টগুলো কিন্তু এই গ্রিন প্ল্যান্টসদেরকে খায়, তাই এদেরকে বলা হয় হচ্ছে প্রাইমারি কনজিউমার্স। তারপর প্রাইমারি কনজিউমারদেরকে কারা খায়? প্রাইমারি কনজিউমারদেরকে খায় হচ্ছে সেকেন্ডারি কনজিউমার্স। সো এই যে সেকেন্ডারি কনজিউমার যারা, তারা হচ্ছে এই পোকামাকড়দেরকে খেয়ে ফেলে। তারপর এই সেকেন্ডারি কনজিউমারদেরকে আবার কারা খায়? সেকেন্ডারি কনজিউমারদেরকে খায় হচ্ছে টার্টারি কনজিউমার, অর্থাৎ তৃতীয় স্তরের যে কনজিউমার তারা হচ্ছে সেকেন্ডারি কনজিউমারদেরকে খেয়ে ফেলে। আবার এই টার্টারি কনজিউমারদেরকে কারা খায়? এদের খায় হচ্ছে টপ লেভেল কনজিউমার, অর্থাৎ এই টার্টারি কনজিউমারদেরকে যারা খাবে তাদেরকে বলা হয় হচ্ছে টপ লেভেল কনজিউমার্স। এতক্ষণ আমরা জেনেছি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্টারি, কিন্তু এখন আমরা নতুন একটা টপিক জেনেছি, সেটা কি টপ লেভেল কনজিউমার্স, অর্থাৎ যার উপরে আর কোনো কনজিউমার নেই বা যাকে আর কেউ খায় না। সো তারা কি? টপ লেভেল কনজিউমার। সো টপ লেভেল কনজিউমার একটা এক্সাম্পল কি? একটা এক্সাম্পল হচ্ছে ঈগল। সো আমরা দেখতে পাচ্ছি যে তোমার গ্রিন প্ল্যান্টদেরকে এই ইনসেক্টগুলো খাচ্ছে, এদেরকে খাচ্ছে হচ্ছে ফ্রগ, ফ্রগকে খাচ্ছে হচ্ছে স্নেক, স্নেক হচ্ছে টার্টারি কনজিউমার। সো আমরা যদি ফর্মুলা অনুযায়ী তাকাই, ফর্মুলা অনুযায়ী তাকালে কিন্তু স্নেক হচ্ছে একটা টার্টারি কনজিউমার্স, আবার এই স্নেককে কিন্তু আবার কারা খাচ্ছে? ঈগল কিন্তু আবার স্নেককে খেয়ে ফেলে। সো তখন ঈগল কি হয়ে যাচ্ছে? ঈগল হয়ে হচ্ছে টপ লেভেল কনজিউমার্স। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। তারপর আমরা একটু নিচে যাই। তারপর এখানে আছে হচ্ছে দ্য নেসেসিটি টু মেইনটেইন ব্যালেন্স অ্যামং অল এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস, অর্থাৎ এনভায়রনমেন্টের যে সকল কম্পোনেন্ট গুলো রয়েছে তাদের মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয়তা। এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস আর সয়েল, ওয়াটার, এয়ার, লাইট, হিট, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এনভায়রনমেন্টের কম্পোনেন্ট গুলো কি? কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান, ঠিক আছে, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, অর্থাৎ পরিবেশের উপাদানগুলো কি কি? পরিবেশের উপাদানগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। সো প্ল্যান্টস হচ্ছে উদ্ভিদ, তোমরা সবাই জানো। অ্যানিমেল হচ্ছে প্রাণী, আমরা সকলেই জানি। তারপরে আছে হচ্ছে দেস কম্পোনেন্টস প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার ফর লিভিং অর্গানিজমস। এই কম্পোনেন্ট গুলো অর্গানিজমের খাবার কিংবা শেল্টার দিয়ে থাকে। ইফ ওয়ান অর মোর কম্পোনেন্টস আর লস্ট, রিডিউসড অর ইনক্রিজড, দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট ইজ ডিস্ট্রাপ্টেড। যদি এই কম্পোনেন্টস গুলোর মধ্যে এক বা একাধিক কম্পোনেন্টস কমে যায় কিংবা বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই এনভায়রনমেন্টের যে ব্যালেন্সটা থাকে, এই ব্যালেন্সটা কিন্তু আর থাকে না, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে বলা হয়েছে মেইনটেনিং দ্য ব্যালেন্স বিটুইন নন লিভিং অ্যান্ড লিভিং কম্পোনেন্টস ইজ এসেনশিয়াল ফর প্রিজার্ভিং দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমাদের যে প্রাকৃতিক বা ন্যাচারাল যে ব্যালেন্স বা প্রাকৃতিক ভারসাম্য, এটা রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? নন লিভিং কম্পোনেন্টস এবং লিভিং অর্গানিজমদের পারস্পরিক একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা যদি আমরা মেইনটেইন করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের নন লিভিং কম্পোনেন্টস এবং লিভিং অর্গানিজমসদের মধ্যে একটা পারস্পরিক ভারসাম্য বজায় রাখতে হবে। তারপর এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াই ইজ ইট নেসেসারি টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট কম্পোনেন্টস। সো এই কোশ্চেনের অ্যান্সারটাই কিন্তু এইখানে দেওয়া আছে। সো এটার অ্যান্সার ডিরেক্টলি এটা মুখস্থ করে ফেলবে এবং এটা এক্সামে খাতা দিয়ে আসবে, এবং এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যান্সারটা আমরা একটু একবার রিক্যাপ করি। যদি কোশ্চেনটা এরকম হয়, হোয়াই ইজ ইট নেসেসারি টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস, আমরা সিম্পলি অ্যান্সার করে দিব যে environmental components are soil, water, air, light, heat, plants and animals. These components provide food and shelter for living organisms. If one or more components are lost, reduced or increased, the balance of the environment is disrupted. Maintaining the balance between non-living and living components is essential for preserving the natural environment. আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে পরের পেজে যদি আমরা একটু যাই, এখানে কি আছে? এখানে একটি অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে যে আমাদের কি করতে হবে। লেটাস সাপোজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন আওয়ার কান্ট্রি রাইজেস ড্রাস্টিক্যালি, রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস অফ দ্য কনসেপ্ট ম্যাপ বিলো দ্য পটেনশিয়াল প্রবলেম দ্যাট কুড রাইজ। সো এখানে বলেছে যদি আমাদের দেশের যে অ্যাভারেজ বা গড় যে টেম্পারেচার বা অ্যাভারেজ টেম্পারেচার আছে, এটা যদি হঠাৎ করে মারাত্মকভাবে বেড়ে যায়, তাহলে কি হবে? এর ফলে আমাদের যে পরিবেশে যে সমস্যাগুলো ঘটতে পারে, সেগুলো হচ্ছে আমাদের এই বক্সগুলোতে লিখতে হবে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমি সলভ করে রেখেছি, তোমাদেরকে আমি এখনই এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সো এই যে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, বাট এই অ্যান্সারগুলো এত বড় যে আসলে এই বক্সগুলোতে আটানো সম্ভব হয়নি, এবং যদি আমরা বক্সে ছোট করে লিখতাম, তাহলে যারা ফোন দিয়ে তোমরা আমাদের ক্লাসগুলো করছো, তারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারতে না। তাই আমি কি করেছি, এগুলো বড় বড় করে নিচে লাইনে লিখে রেখেছি। সো কোশ্চেনটা হচ্ছে এনভায়রনমেন্টাল টেম্পারেচার রাইজেস সিগনিফিকেন্টলি, যদি সিগনিফিকেন্ট ভাবে যদি এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার এটা যদি রাইজ করে, সেক্ষেত্রে আমাদের কি কি প্রবলেম হবে। সো এই যে হচ্ছে সেন্ট্রাল ইভেন্ট
ইভেন্ট। আমাদের সেন্ট্রাল ইভেন্ট বলতে আমাদের যে মূল থিম যেটা আসলে আমাদের বের করতে হবে, সেটা আমরা লিখলাম যে ঘটনাটা ঘটবে। এই ঘটনাটা যদি এরকম হয় তাহলে কি কি প্রবলেমের ফেস করবো আমরা। এখানে 6টা বক্স রয়েছে, আমরা 6টা প্রবলেম কিন্তু এখানে সলিউশন দিয়েছি। সো প্রথম প্রবলেম কি, ডিসরাপশন অফ ফটোসিনথেসিস, এক্সট্রিম হিট ক্যান ড্যামেজ প্ল্যান্টস মেকিং ইট ডিফিকাল্ট ফর দেম টু প্রডিউস ফুড অ্যান্ড অক্সিজেন হুইচ এফেক্টস দ্য কনজিউমার্স। সো যদি হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যায় তখন যেটা হবে, গাছপালা কিন্তু আর ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কিন্তু তোমার নিজেদের খাবার তৈরি করতে পারবে না, অক্সিজেন তৈরি করতে পারবে না। অক্সিজেন তৈরি না করতে পারলে কি হবে, আমরা মানুষ বা আমরা যারা অ্যানিমেল আছি তারা কিন্তু বাঁচবো না। সো অ্যানিমেলরা কিন্তু গাছের রিলিজ করা অক্সিজেন নিয়েই কিন্তু বেঁচে থাকে, এবং গাছ যদি খাবার তৈরি করতে না পারে গাছ বড় হবে না। গাছ বড় না হলে আমরা অ্যানিমেলরা না খেয়ে মারা যাব। সো এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। এবং সেকেন্ড প্রবলেম কি, হ্যাবিটেট লস মেনি অ্যানিমালস লাইক দোজ লিভিং ইন সয়েল অর ওয়াটার মেনশনড অন পেজ 15 মে লস দেয়ার হোমস ইফ সয়েল ড্রাইজ আউট অর ওয়াটার সোর্সেস ইভ্যাপোরেট। যদি হঠাৎ করে তোমার টেম্পারেচার বেড়ে যায় তখন যেটা হবে, তখন হচ্ছে আমাদের যে নদী খাল বিল এগুলো আছে এগুলোর পানি কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে যেটা হবে, সেখানে পানিতে যেই মাছগুলো বসবাস করে, মাছ বা যে প্রাণী বসবাস করে, তারা কিন্তু পানির অভাবে কিন্তু মারা যাবে। তারপর বলা হয়েছে প্রবলেম 3, ওয়াটার স্কারসিটি সিন্স লিভিং অর্গানিজমস আর 70-90% ওয়াটার, এ রাইজ ইন টেম্পারেচার ইনক্রিজেস ইভ্যাপোরেশন লিডিং টু এ শর্ট এজ অফ ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যাগ্রিকালচার। সো যদি আমাদের টেম্পারেচার মাত্রাধিক তো বেড়ে যায় তখন যেটা হবে, আমরা যারা লিভিং অর্গানিজম আছে আমাদের বডিতে কিন্তু 70-90% ওয়াটার কিন্তু থাকে। সো যদি টেম্পারেচার বেড়ে যায় তখন কি হবে, তখন এই পানিগুলো বাষ্পীভূত বা ইভ্যাপোরেট হয়ে কিন্তু হাওয়ায় চলে যাবে, এবং তখন কিন্তু আমরা খাওয়ার জন্য পানি পাবো না। আমরা কিন্তু এগ্রিকালচার বা চাষাবাদের জন্য কিন্তু আর পানি পাবো না। তো চাষাবাদের জন্য পানি না পেলে কিন্তু আমরা খাবারও তৈরি করতে পারবো না, এবং আমাদের নিজেদের খাবারের জন্য কিন্তু পানি আমরা পাবো না। প্রবলেম 4 কি, imbalance in the food chain if primary consumers like insects or fish cannot survive the heat, the entire food chain or food web including humans will face a food shortage। অর্থাৎ যদি টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায় তখন যেটা হবে, তখন হচ্ছে আমাদের পৃথিবীতে যে সকল ইনসেক্ট রয়েছে অর্থাৎ প্রাইমারি কনজিউমার যারা রয়েছে তারা কিন্তু এই হিট সহ্য করতে না পারে কিন্তু তারা মারা যাবে। আর যদি প্রাইমারি কনজিউমার যদি মারা যায় তখন সেকেন্ডারি কনজিউমার কিন্তু খাবার পাবে না। সেকেন্ডারি কনজিউমার খাবার না পেলে তারাও মারা যাবে। তারপর যে টার্টারি কনজিউমার রয়েছে তারাও কিন্তু মারা যাবে। সো এইভাবে করে কিন্তু দেখা যাবে আমরা যারা মানুষ রয়েছে আমরা কিন্তু আর কোনো ধরনের খাবারই পাবো না, কারণ একদিকে তোমার চাষাবাদ করা যাচ্ছে না, দ্বিতীয় দিকে আমরা কিন্তু যে অ্যানিমেল খাবো অ্যানিমেলও কিন্তু বেঁচে থাকছে না। তারপর প্রবলেম 5-এ কি আছে, health issues for humans and animals, significant temperature rises can cause heat stroke and respiratory issues as the balance between oxygen and carbon dioxide is disturbed। এর মানে যখন অত্যাধিক তাপমাত্রা বা তাপমাত্রা অনেক বেড়ে যাবে তখন কিন্তু মানুষ বা যে অ্যানিমেল গুলো রয়েছে তারা কিন্তু হিট স্ট্রোক করতে পারে, এবং তারা কিন্তু শ্বাসকষ্টে ভুগতে পারে। যা কারণ হচ্ছে তখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্সটা এটা কিন্তু আর ভারসাম্যতা রক্ষা থাকবে না, মানে ভারসাম্য থাকবে না। সো ভারসাম্য না থাকার ফলে তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু হতে পারে যে প্রাণী বা মানে কোনো অ্যানিমেল কিংবা কোনো হিউম্যান আমরা যারা আছি আমরা হিট স্ট্রোক করতে পারি, কিংবা আমরা আমাদের শ্বাসকষ্টে ভুগতে পারি। তারপর প্রবলেম 6-এ কি বলা হয়েছে, মেল্টিং অফ আইস অ্যান্ড ফ্লুডিং, এ ড্রাস্টিক রাইজ ইন টেম্পারেচার লিডস টু দ্য melting of polar ice, causing sea levels to rise and flooding coastal areas like parts of Bangladesh। সো যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় বা টেম্পারেচার বেড়ে যায় তখন যেটা হবে, পৃথিবীর যে নর্থ পোল সাউথ পোলের দিকে যে বরফগুলো রয়েছে, বরফের যে বড় বড় পাহাড় রয়েছে, এগুলো কি হয়, এগুলো হচ্ছে হিটে কিন্তু গলে যাবে। পানিগুলো কিন্তু বরফে পাহাড়ের মধ্যে জমে আছে। সো যদি এই বরফগুলো গলে যায় তখন কি এই বরফগুলো গলে কই যাবে, পৃথিবীতে থাকবে, তাই না? পৃথিবীর যে সাগর আছে সাগরে পানিটা বেড়ে যাবে। সাগরে যদি পানির লেয়ার বেড়ে যায় তখন কি হবে, আমাদের দেশে যে সি সাইড যে এরিয়াগুলো আছে মানে সমুদ্রের পাশে যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে কি সমুদ্রের পানি বেড়ে গেলে কি সেগুলো পানির নিচে ডুবে যাবে এবং বন্যা হবে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সেখানে দেখা যেতে পারে। সো আশা করি আমরা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝেছি। তারপর আমরা একটু বইতে আবার ফিরে যাই, বইতে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি লেখা আছে। পরে এখানে দেওয়া আছে একটা সামারি। সামারিটা কি, লাইট, এয়ার, সয়েল, ওয়াটার, প্ল্যান্টস, অ্যানিমেলস ইটিসি আর এসেনশিয়াল ফর সাস্টেনিং লাইফ। অর্থাৎ আলো, বায়ু, মাটি, পানি, প্ল্যান্টস, অ্যানিমেলস প্রভৃতি কি করে আমাদের জীবন ধারণের জন্য কি অত্যন্ত প্রয়োজনীয়। We obtain these components from the environment।
আমরা কি এই কম্পোনেন্ট গুলো কই থেকে পাই? আমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে কিন্তু এই কম্পোনেন্ট গুলো পেয়ে থাকি। ইফ এনি কম্পোনেন্ট ইজ অ্যাবসেন্ট, polluted or altered, the environmental balance is disrupted. যদি আমাদের এনভায়রনমেন্টে এদের মধ্যে কোনো একটা উপাদান বা কোনো একটা কম্পোনেন্টের যদি অভাব হয় বা কোনো এটা যদি দূষিত হয় অথবা কোনো পরিবর্তিত হয়ে যায়, তখন কি আমাদের পরিবেশের আর ব্যালেন্সটা কিন্তু থাকে না, ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তো তারপর বলেছে লেট আস লার্ন মোর অ্যাবাউট দ্য নিড টু মেইনটেইন ব্যালেন্স অ্যামং এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস। আমাদের এনভায়রনমেন্টে যে সকল কম্পোনেন্ট রয়েছে এদের যে ব্যালেন্স, এই ব্যালেন্স রক্ষা করার যে প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আরো কিছু জানবো। উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজমস অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস ইন দ্য এনভায়রনমেন্ট। আমরা আগেই জেনেছি এনভায়রনমেন্টে লিভিং অর্গানিজম অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট ইজ মেইনটেইনড থ্রু দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন দিস কম্পোনেন্টস। আমাদের প্রকৃতিতে লিভিং অর্গানিজম অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টের মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের ফলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে একটা ব্যালেন্স বজায় আছে। তারপর বলেছে ইফ দ্য ব্যালেন্স অফ এনি কম্পোনেন্ট ইজ ডিস্টার্বড ইট ক্যান লিড টু ক্লাইমেট চেঞ্জ, ড্রট, ক্রপ ফেইলার অর ডিস্ট্রাকশন অফ ফুড ওয়েবস। তাই আমাদের এনভায়রনমেন্টে যদি কোনো একটা কম্পোনেন্টের ভারসাম্য নষ্ট হয়ে যায় বা ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে ক্লাইমেট চেঞ্জ রয়েছে, ক্লাইমেট চেঞ্জ হবে, আমাদের ড্রট মানে খরা হবে, তারপরে ফসল হানি হবে, আমাদের খাদ্য জাল বা ফুড ওয়েব এটা ধ্বংস হয়ে যাবে একদম। সো দিস কুড মেক দ্য আর্থ আনহ্যাবিটেবল অ্যান্ড থ্রেটেন দ্য এক্সিস্টেন্স অফ দ্য এন্টায়ার লিভিং ওয়ার্ল্ড। এর ফলে আমাদের পৃথিবী বসবাসের একদমই অযোগ্য হয়ে যাবে এবং সম্পূর্ণ পৃথিবীতে জীবজগতের যে অস্তিত্ব এটা হুমকির মুখে পড়বে। দেয়ারফোর মেইনটেইনিং দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস ইজ ক্রুশাল ফর দ্য সার্ভাইভাল অফ হিউম্যান অ্যান্ড দ্য লিভিং ওয়ার্ল্ড। তাই হিউম্যান অ্যান্ড লিভিং ওয়ার্ল্ডের অস্তিত্ব রক্ষা করার জন্যই কিন্তু এনভায়রনমেন্টের যে কম্পোনেন্টগুলো রয়েছে এদের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। তারপর এখানে কি বলেছে, লাইট, এয়ার, সয়েল, ওয়াটার, প্ল্যান্টস, অ্যানিমালস ইটিসি আর এসেনশিয়াল ফর সাস্টেইনিং লাইফ। উই অবটেইন দিস কম্পোনেন্টস ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ইফ এনি কম্পোনেন্টস ইজ অ্যাবসেন্ট, পলিউট। আচ্ছা, এই জিনিসটা মনে হয় আবার রিপিট হয়েছে কোথা থেকে। এই যে আমরা যদি একটু দেখি, দেখো এখানে কিন্তু অলরেডি রিপিট হয়েছে এই জিনিসটা, এই যে লাইট, এয়ার, সয়েল, ওয়াটার, প্ল্যান্টস, অ্যানিমালস আর এসেনশিয়াল ফর সাস্টেইনিং লাইফ। উই অবটেইন দিস কম্পোনেন্টস এনভায়রনমেন্ট। মেবি এটা প্রিন্টিং মিস্টেকের কারণে দুইবার আসছে। সো দেখো এক্স্যাক্টলি সেম জিনিস চলে আসছে এখানে। উই অবটেইন দিস কম্পোনেন্টস ফ্রম দ্য এনভায়রনমেন্ট ইফ এনি কম্পোনেন্ট ইজ অ্যাবসেন্ট, পলিউটেড অর অল্টার্ড, দ্য এনভায়রনমেন্টাল ব্যালেন্স ইজ ডিস্টার্বড। দেখেছো দুটা রিপিট হয়েছে। যাই হোক, তোমরা তো এই বিষয়গুলো জানবা। ঠিক আছে, আপাতত আমাদের এখানে আমাদের চ্যাপ্টার শেষ। এখন আমরা যাবো হচ্ছে এক্সারসাইজে। এখানে এক্সারসাইজে কি কি রয়েছে আমরা একটু দেখি। প্রথমে রয়েছে টিক মার্ক। টিক মার্কটা আমরা কিভাবে করব? এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। এখানে চারটা অপশন রয়েছে, সান, গ্রিন প্ল্যান্টস, ফুড, এয়ার। কোনটা? আমরা কিন্তু পড়েছি সান হচ্ছে আমাদের সকল এনার্জির মেইন সোর্স। তারপর বলেছে হুইচ কম্পোনেন্ট ডু প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমাল ফর, যে কোন কম্পোনেন্টের জন্য প্ল্যান্টসরা অ্যানিমেলের উপর নির্ভরশীল। সো এটা কি অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি ওয়াটার নাকি রিপ্রোডাকশনের জন্য? এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের জন্য। কি প্ল্যান্টসরা কি অ্যানিমেলের উপর নির্ভরশীল? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রিপ্রোডাকশনের জন্য নির্ভরশীল, কারণ হচ্ছে রিপ্রোডাকশন হচ্ছে মানুষের মাধ্যমে হয়ে থাকে, মানুষ সহযোগিতা করে। কিন্তু 100% ডিপেন্ডেন্ট কার উপরে? 100% ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যানিমেলের উপরে। অর্থাৎ অ্যানিমেল হচ্ছে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড দেয়, এছাড়া আর কোনোভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করা সম্ভব না। তাই হচ্ছে প্ল্যান্টসরা কি সম্পূর্ণভাবে অ্যানিমেলের উপর নির্ভরশীল। কি কারণে? কার্বন ডাইঅক্সাইডের জন্য। তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ দ্য প্রডিউসার অফ এ ফুড চেইন। নিচের কোনগুলা বা কোন জিনিসটা হচ্ছে ফুড চেইনের প্রডিউসার? সো ফাঙ্গি নাকি গ্রিন প্ল্যান্টস নাকি অ্যানিমাল ফার্ম নাকি ফ্যাক্টরি? এটা অবশ্যই কি হবে? গ্রিন প্ল্যান্টস। আমরা কিন্তু চ্যাপ্টারে পড়েছি গ্রিন প্ল্যান্টস আর দ্য প্রডিউসার অফ এ ফুড চেইন। তারপর আছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের কি ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। আমাদের এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো থেকে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ফিল করতে হবে, বাইরে থেকে কোনো ওয়ার্ড আমরা নিতে পারবো না। সো আমাদের প্রথম লাইনে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ইন এ ফুড চেইন গ্রিন প্ল্যান্টস আর কল্ড। গ্রিন প্ল্যান্টদেরকে আসলে কি বলা হয় ফুড চেইনের মধ্যে? এদেরকে বিজ বলা হয়, ফিশ বলা হয়, হার্বিভোর বলা হয়, তারপরে প্রোডিউসার বলা হয়, বার্ডস বলা হয়। কোনটা বলা হয়? এদেরকে অবশ্যই কি প্রোডিউসার বলা হয়। তারপরে বি নাম্বার অপশনের প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে একটা, যে ড্যাশ অ্যানিমেলস আর ফার্স্ট লেভেল কনজিউমার। উপরের মধ্যে কোন অ্যানিমেল ফার্স্ট লেভেল কনজিউমার? এটা অবশ্যই কি বিজ। বিজ কি? বিজ হচ্ছে ফার্স্ট লেভেল কনজিউমার। তারপরে কি বলেছে সিতে কি আছে?
ড্যাশ হেল্প ইন সিড ডিসপার্সাল ফর প্ল্যান্টস। কারা সিড ডিসপার্সালে হেল্প করে প্ল্যান্টসদের? এটা কি অবশ্যই কি হতে পারে? বার্ডস। এটা হচ্ছে বার্ডস। বার্ডস কি করে? সিড ডিসপার্সালে কিন্তু প্ল্যান্টদেরকে হেল্প করে। কিভাবে? বার্ডস যখন একটা প্ল্যান্ট থেকে খাবার খায় বা একটা ফল খায়, তখন খাওয়ার সময় এই ফলটার যে বীজ তারা তারা কিন্তু ফেলে দেয় মাটিতে। ফেলে দিয়ে যেখানে পড়ে সেখানে কিন্তু গাছ হয়। আবার কিছু কিছু গাছ রয়েছে বা প্ল্যান্টস রয়েছে যারা কিন্তু সরাসরি বীজ থেকে জন্মায় না। তাদের কি করতে হয়? কোনো একটা পাখি বা কোনো একটা অ্যানিমাল এটা খাবে, খাওয়ার পর তখন তারা যেখানে তাদের মল ত্যাগ করবে, সেখানে যেই মাটিতে গিয়ে পড়বে সেখান থেকে কিন্তু আবার এই গাছটা তৈরি হবে। যেমন ব্যানিয়ান ট্রি, ফিগ ট্রি, এগুলা কি এইভাবে মানে জন্মায়। ঠিক আছে, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু শেষ। তারপর আমরা যাব হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ব্রিফ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ডিটেইল। সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা অলরেডি সলভ করে রেখেছি। তোমাদের আসলে টেনশন নেওয়ার কিছু নাই, কারণ যেহেতু আমরা আছি তো আমরা অবশ্যই চেষ্টা করবো তোমরা যাতে খুব ভালোভাবে পড়াটা বুঝো। তাই অলরেডি আমরা একটা অ্যান্সার সলভ করে রেখেছি যে তোমরা আসলে কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করবে, বা এক্সামে যদি কোশ্চেন আসে তাহলে তোমরা কোশ্চেনের অ্যান্সার কিভাবে করবে, সেই জন্য আমরা অলরেডি এগুলো সলভ করে রেখেছি। সো চলো আমরা সেই অ্যান্সারগুলো একটু দেখে নিই। সো বইতে যে কোশ্চেনগুলো ছিল এগুলো কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে। এই যে কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ব্রিফ। এখানে যে কোশ্চেন দেওয়া আছে এটা কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে। আবার সেকেন্ড কোশ্চেন কিন্তু সেকেন্ড বক্সে দেওয়া আছে, থার্ড কোশ্চেন থার্ড বক্সে দেওয়া আছে। যাতে তোমরা ভালোভাবে বুঝো তাই আমি একটু জিনিসটা বুঝিয়ে দিলাম তোমাকে। বইয়ে যে ব্রিফ কোশ্চেন ছিল সেগুলো কিন্তু এখানে আবার নতুন করে লেখা আছে এবং অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো কোশ্চেন ছিল হচ্ছে হাউ আর প্ল্যান্টস ডিপেন্ড অন নন লিভিং কম্পোনেন্টস, হাউ ডু প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমালস ফর রিপ্রোডাকশন, create a flowchart of a food chain observed in your অ্যাডজাসেন্ট এনভায়রনমেন্ট। এইগুলা আলাদা আলাদা বক্স বক্স করে দেওয়া হয়েছে যাতে তোমরা ভালোভাবে বিষয়টা বুঝো, এলোমেলো করে না ফেলো। সো প্রথম কোশ্চেন এটা, প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এখানে। সো বলা হয়েছে হাউ আর প্ল্যান্টস ডিপেন্ড অন নন লিভিং কম্পোনেন্টস, প্ল্যান্টস ডিপেন্ড অন নন লিভিং কম্পোনেন্টস মানে অ্যাবায়োটিক ফ্যাক্টরস নন লিভিং কম্পোনেন্টস ইন সেভারাল এসেনশিয়াল ওয়েজ। তো এটা না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে বলেছে সানলাইট অ্যান্ড এয়ার, প্ল্যান্টস ইউজ সানলাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার টু প্রডিউস দেয়ার ওন ফুড থ্রু ফটোসিনথেসিস। তারপর আছে হচ্ছে ওয়াটার, মোস্ট গ্রিন প্ল্যান্টস কন্টেইন 70-90% ওয়াটার, দে নিড ইট ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড মেইনটেন্স দেয়ার স্ট্রাকচার। তারপর আছে হচ্ছে সয়েল, সয়েল প্রোভাইডস দ্য বেস অফ প্ল্যান্টস টু গ্রো অ্যান্ড সাপ্লাইজ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস অ্যান্ড মিনারেলস রিকোয়ার ফর দেয়ার সার্ভাইভাল। তারপরে বলেছে হচ্ছে হাউ ডু প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমেল ফর রিপ্রোডাকশন। সো প্ল্যান্টস রিলাই অন অ্যানিমেলস ফর টু মেইন রিপ্রোডাক্টিভ প্রসেস, পলিনেশন, একটা হচ্ছে পলিনেশন, একটা হচ্ছে সিড ডিসপার্সাল। So pollination key animal like bees, butterflies and birds move from one flower to flower, collect nectar. In doing so they transfer pollen which is necessary for plant to produce seed. তারপর আছে হচ্ছে seed dispersal, animals and birds eat fruits and carry the seeds to distant places. These seeds are often dispersed through their wings or excrement, allowing new plants to grow in different locations. তারপরের কোশ্চেন কি আছে, ক্রিয়েট এ ফ্লো চার্ট অফ এ ফুড চেইন অবজার্ভড ইন ইউর অ্যাডজাসেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ তোমার আশেপাশে যে পরিবেশ আছে এটা থেকে অবজার্ভ করে একটা ফুড চেইন লিখতে বলছে। এ কমন ফুড চেইন অবজার্ভড ইন এ লোকাল এনভায়রনমেন্ট লাইক এ গার্ডেন অর ফিল্ড ইন বাংলাদেশ উড বি। সো গ্রাস, গ্রাস হচ্ছে প্রডিউসার, গ্রাসকে খায় হচ্ছে গ্রাস শপার, গ্রাস শপারকে খায় হচ্ছে ফ্রগ, ফ্রগকে খায় হচ্ছে স্নেক। সো গ্রাস শপার হচ্ছে প্রাইমারি কনজিউমার আর ফ্রগ হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, স্নেক হচ্ছে tertiary consumer. So explanation, the grass captures energy from the sun, thus grasshoppers eat the grass, the frog eats the grasshoppers and the snake eats the frog. This shows how energy moves through the living organisms in our surroundings. তারপর আছে হচ্ছে তোমার ডিটেইল কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ডিটেইল। সো ডিটেইলে কিভাবে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিবা সেগুলোর কোশ্চেন এখানে দেওয়া আছে এবং নিচে হচ্ছে অ্যান্সারগুলো দেওয়া আছে, আমি অ্যান্সারগুলো দিয়ে রেখেছি। সো প্রথম কোশ্চেন হচ্ছে হাউ আর হিউম্যানস অ্যান্ড আদার অ্যানিমালস ডিপেন্ড অন প্ল্যান্টস। ও আরেকটা বিষয়, প্রত্যেকটা অ্যান্সার আগে কিন্তু আবার নতুন করে কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ তোমাকে এখান থেকে কোশ্চেন না পড়লেও সমস্যা নেই, প্রত্যেকটা অ্যান্সার আগে কিন্তু এই কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেন আর অ্যান্সার রয়েছে। এবং সেকেন্ড নাম্বারে দেখো একটা বিষয়, এটা তোমরা হয়তো বুঝতে ভুল করতে পারো, এই বি নাম্বারের অর্ধেক এখানে লেখা, বাকি অর্ধেক কিন্তু পরের পেজে লেখা। সো এই জন্য এখানে দেখো অর্ধেক হয়ে আছে, তোমরা নাও বুঝতে পারো তাই আমি তোমাকে বুঝাই বললাম। এবং সি নাম্বারটা হচ্ছে এরকম। এখন আমি তোমাদেরকে এই বিষয়গুলো হচ্ছে আমি এখন দেখিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে খাতা তুলে ফেলবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, হাউ আর হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমালস ডিপেন্ড অন প্ল্যান্টস। তো তোমরা এগুলো দেখে দেখে খাতায় অ্যান্সারটা তুলে ফেলো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, কিংবা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো।
তারপর আমরা যাচ্ছি হচ্ছে পরের কোশ্চেনে আছে হচ্ছে ওয়াই ইজ ইট নেসেসারি টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস। তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা হচ্ছে হাফ পার্ট, এখানে বাকি হাফ পার্ট কিন্তু পরের পেজে আমরা কিন্তু দেখেছি। সো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা খাতায় লিখে ফেলো এবং পরের পার্টটা যাচ্ছি আমরা। সো এই কোশ্চেনেরই পরের পার্ট হচ্ছে এখানে। সো এটা 4টা প্যারা, প্রথম প্যারা হচ্ছে এখানে, পরের প্যারাগুলো হচ্ছে এইখানে, ঠিক আছে? তোমরা এখানে এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতায় তুলে ফেলবে এবং এটাই ভালোভাবে পড়ে ফেলো। যদি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভালোভাবে পড়ে ফেলো, তোমাদের কিন্তু আর কোনো ধরনের হোম টিউটরের প্রয়োজন নেই। তো তোমরা এগুলো পড়লেই কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা ভালোভাবে করতে পারবে। তারপর আমরা যাই হচ্ছে কোশ্চেন নং সিতে। কোশ্চেন নং সিতে বলা হয়েছে ডেসক্রাইব দ্য ফ্লো অফ এনার্জি ইন লিভিং ওয়ার্ল্ড ইন লাইট অফ দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। এটার অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমরা এটা ভালোভাবে পড়তে পারো এবং খাতায় লিখে ফেলতে পারো। আমি এই দাগগুলো রিমুভ করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে একটা স্ক্রিনশট নিতে পারো। তো আমরা এই দাগগুলো রিমুভ করে দিয়েছি, এখন তোমরা একটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমরা খাতায় এগুলো তুলবে এবং ভালোভাবে কিন্তু পড়বে। সো তো আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি এই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ো এবং আমার পুরো ভিডিওটা ভালোভাবে দেখে থাকো, অবশ্যই যে কোনো ধরনের এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর এনি কাইন্ড অফ কোশ্চেন এন্ড অ্যান্সার তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সো ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।